কি অ্যান্ড তার রিলেটেড কতগুলো আমরা অ্যাক্সিওম দেখছিলাম, আমরা আর্মস্ট্রং অ্যাক্সিওম দেখছিলাম, 3টা আমাদের রুল ছিল, ওটাকে বলে আর্মস্ট্রং অ্যাক্সিওম। অ্যান্ড আফটার দ্যাট ওইটা থেকে আরও 3টা আমরা ড্রাইভ করার রুল দেখছিলাম। সো একটা থেকে আরেকটা কীভাবে ড্রাইভ করা যায় সেটাও দেখছিলাম, যে ওই আমাদের 3টা রুল থেকে কীভাবে বাকি 3টা রুল ড্রাইভ করে নিয়ে আসা যায়। তো মেনলি দেখছিলাম হচ্ছিল আমাদের এইগুলো লাগছিল হচ্ছিল আমাদের নর্মালাইজেশন করার জন্য, রিলেশনাল আমাদের যে ডাটাবেস আছে সেই রিলেশনাল ডাটাবেস ডিজাইন করার জন্য, দ্যাট মিনস অপটিমাল রিলেশনাল ডাটাবেস স্কিমা ডিজাইন করার জন্য আমরা হচ্ছিল আমাদের কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করছিলাম। সো এই প্রসিডিউর অ্যাপ্লাই করার জন্য আমাদের মেনলি আমাদের যে টপিক দেখানো হয়েছিল সেটা হচ্ছিল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে আমরা হচ্ছিল বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রুলস দিয়ে হচ্ছিল আমরা দেখছিলাম হচ্ছিল এফ প্লাস বের করা যেতে হবে। এফ প্লাস হচ্ছিল ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা সুপার সেট, যেখানে হচ্ছে অল পসিবল ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে। দ্যাট মিনস এফ থেকে যত ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি ডিরাইভ করা সম্ভব আমরা হচ্ছিল এফ প্লাসে এই সবগুলো হচ্ছিল ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতো। সো এফ হচ্ছিল একটা জাস্ট গিভেন সেট, ইট ক্যান বি অপটিমাল অর ইট ক্যান নট বি অপটিমাল। মানে এটা আমাদের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে এফটা অবশ্যই অপটিমাল হতে হবে, অপটিমাল হইতে পারে না হইতে পারে, বাট সেটা থেকে আমি একটা বড় সেট তৈরি করতে পারি। এফের মধ্যেও রিডান্ডেন্ট কিছু জায়গা থাকতে পারে, রিডান্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, যেটা আসলে দরকার নেই। যেমন আমরা হচ্ছিল ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, যেটা হচ্ছে হলো বোথ সাইডে হচ্ছিল সেম এ অথবা এ বি এ, দ্যাট মিনস এই পোর্শনটা হচ্ছিল এই পোর্শনে একটা সাবসেট দিতে হয়, তাহলে হচ্ছিল আমরা এটা হচ্ছিল ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলি। ট্রিভিয়াল ফাংশন অথবা এখানে হচ্ছে রিফ্লেক্সিভ একটা রুল দেখছিলাম আমরা, যে আমরা আর্মস্ট্রংয়ের মধ্যে রিফ্লেক্সিভ একটা দেখছিলাম, যে দুই পাশে হচ্ছিল মানে আলফা টু বিটা হয়, বিটা যদি সাবসেট অফ আলফা হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছিল ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি অথবা রিফ্লেক্সিভ রুল একটা ছিল আর্মস্ট্রংয়ের মধ্যে। মানে এই ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সিও এফের মধ্যে থাকতে পারে। সো এফ অপটিমাল ফাংশনাল ডিপেন্ডেন্সি না, এটা হইতে পারে না হইতে পারে, বাট এফ থেকে আমরা একটা সুপার সেট তৈরি করতে পারি, যেটা হচ্ছে হলো এফ ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আরও ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করা যায়, যেটা হলো এফ প্লাস। সো আমরা এফ প্লাস বের করার জন্য আমরা দেখছিলাম হচ্ছে হলো এই রুলগুলো, আর্মস্ট্রং রুলগুলো দিয়ে আমরা এফ প্লাস বের করতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমরা হচ্ছে হলো আলফা প্লাস বের করেও ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারি। আলফা প্লাস বের করে কীভাবে করা যায়, যে আমাদের হলো যে সেটটা থাকবে এ বি সি ডি সে একটা সেট আছে, সেখান থেকে অল পসিবল আমাদের হলো একটা স্ট্রিং চুজ করে সেটা আলফা প্লাস বের করবো, অ্যান্ড তারপর হলো আলফা প্লাস দিয়ে হচ্ছে হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করা যায়। বাট এফ প্লাসটা অনেক বড় হয়, সো আমাদের এখানে আপাতত এটা বের করার কোনো দরকার নাই, বাট আমাদের প্রসিডিউরটা জেনে রাখতে হবে যে কীভাবে বের করা যায়। দেন আমরা দেখছিলাম হচ্ছে হলো অপটিমাল ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট কীভাবে তৈরি করা যায়। অপটিমাল না মানে ক্যানোনিক্যাল কাভার, যেটা হচ্ছে হলো রিডিউস ভার্সন অফ এনি ফাংশনাল ডিপেন্ডেন্সি। দ্যাট মিনস ওটার মধ্যে কোনো রিডান্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে না, সেটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল কাভার বের করছিলাম, ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্যানোনিক্যাল কাভার, সেটা ছিল এফসি। আচ্ছা, এগুলো বের করার জন্য আমাদের একটা লাগতে হলো আলফা প্লাস। সো আলফা প্লাসটা হচ্ছিল একটা পার্টিকুলার একটা সেটের, যদি আমি আলফা প্লাস বের করতে চাই, আলফা হচ্ছিল সেট অফ অ্যাট্রিবিউটস, সেটা যদি আলফা প্লাস বের করতে চাই তাহলে যে আমরা দেখছিলাম রুলগুলো দিয়ে কীভাবে আলফা প্লাস বের করা যায়। দেন আলফা প্লাস দিয়ে আমরা কতগুলো টেস্টও দেখছিলাম, যে কীভাবে হচ্ছিলো ক্যান্ডিডেট সেট কীভাবে, মানে ক্যান্ডিডেট একটা কি মানে একটা সেট ক্যান্ডিডেট কি না এটা আমরা বের করা যায়, ঠিক আছে। দেন হচ্ছিলো আমরা দেখছিলাম যে একটা পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটা কি এফ প্লাসের মধ্যে থাকবে কি থাকবে না, সেটা হচ্ছিলো বের করা যায় হচ্ছিলো আলফা প্লাস দিয়ে। সো আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আলফা টু বিটা হয়, সেখানে যদি আমি আলফা প্লাস বের করি, আমার আলফা প্লাসের মধ্যে যদি বিটা সবগুলো থাকে, দেন আমরা বলতে পারি যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা এফ প্লাসের মধ্যে আছে। সো এগুলো আমরা দিয়েছিলাম আলফা প্লাসের আমাদের কিছু ফাংশনালিটি। দেন আমরা এই জিনিসগুলো ইউজ করে আমরা নর্মালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করছিলাম। সো আমরা 4 ধরনের নর্মালাইজেশন দিয়েছিলাম। ফার্স্ট এনএফ, 1ANF বলতে পারি, ফার্স্ট নর্মাল ফর্ম, দেন সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম অ্যান্ড বেস এনএফ। সো আমরা এটা একটা পার্টিকুলার একটা অর্ডার দিয়েছিলাম, অর্ডার অনুসারে হচ্ছে হলো ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, 3NF বের করা যায়। আচ্ছা, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা হলো BCNF, বয়েস কোড নর্মাল ফর্ম। সো বয়েস কোড নর্মাল ফর্মের মধ্যে ফার্স্ট নর্মাল 3NF হইতে হবে, অ্যান্ড একটা রুল ছিল যে কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকলে সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা পোর্শনটা অবশ্যই এটা একটা ক্যান্ডিডেট কি হইতে হবে, মানে ক্যান্ডিডেট কি মানে সুপার কি হইতে হবে, মানে ওইটা আলফা প্লাস বের করার পরে সেটা যদি সুপার কি হয়, দ্যাট মিনস আমি বলতে পারি যে সেটা বয়েস কোড নর্মাল ফর্মে আছে।
আদারওয়াইজ এমন কোনো যদি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি থাকে যেখানে হলো আলফা প্লাস বের করার পরে সেটা সুপার কি না, তাহলে সেটা বয়েজ কড নর্ম ফর্ম না, তখন আমাদের বয়েজ কড নর্ম ফর্মে কনভার্ট করতে হয়েছে। এটা ছিল নর্মালাইজেশন। সো নর্মালাইজেশনের টপিকগুলো মোটামুটি হলো তোমাদের চ্যাপ্টার 8 যেটা আছে সেটার মধ্যে মোটামুটি কভার করা আছে, আই থিঙ্ক চ্যাপ্টার 18। আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম হচ্ছিল ইন্ডেক্সিং আমরা কীভাবে করতে পারি, ইন্ডেক্সিং কীভাবে স্টোর করতে পারি। আমরা তো মিডের আগে আমরা দেখছিলাম কীভাবে ইন্ডেক্সিং করা যায়, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, সামথিং এরকম ইন্ডেক্স আমরা দেখছিলাম। বাট এগুলো কীভাবে অ্যাকচুয়ালি আমরা স্টোর করি, অথবা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অথবা অ্যাকচুয়ালি ডাটাবেসে কীভাবে সেভ করে রাখা হয়, কী স্ট্রাকচারে অ্যাপ্লাই করা হয়, অথবা কীভাবে এগুলা আমাদের সার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা আমরা দেখছিলাম হচ্ছিল চ্যাপ্টার 12-এ ইন্ডেক্সিং নামে যে চ্যাপ্টারটা আছে সেটার মধ্যে। সো ইন্ডেক্সিং চ্যাপ্টারের মধ্যে আমরা দেখছিলাম হচ্ছিল কীভাবে আমরা প্রাইমারি ইন্ডেক্স কি, সেকেন্ডারি ইন্ডেক্স কি, তারপর হচ্ছে স্পার্স ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্স আমরা দেখছিলাম। ডেন্স ইন্ডেক্সে দেখছিলাম যে প্রত্যেকটা রেকর্ডের জন্য, মানে প্রত্যেকটা কি এর জন্য একটা করে আমাদের ডাটা ফাইলের মধ্যে একটা রেকর্ড থাকবে। আমরা স্পার্স ইন্ডেক্সে দেখছিলাম যে গ্রুপ অফ ডেটার জন্য হচ্ছিল একটা ইন্ডেক্স থাকবে। সো আমরা দেখছিলাম কীভাবে ডেন্স ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্সের মধ্যে আমাদের ডিলিশন অপারেশনটা কাজ করে। ডেন্স ইন্ডেক্সে কিন্তু আমি যদি যে রোটা ডিলিট করতে যাবো, মানে যে কিটা ডিলিট করতে যাবো, সেটা দুইটা ফাইল থেকে ডিলিট করতে হবে। আমাদের দুইটা ফাইল থাকতে, একটা হলো ইন্ডেক্স ফাইল, একটা ডাটা ফাইল। ইন্ডেক্স ফাইল হলো ইন্ডেক্সগুলো অর্ডার অনুসারে রাখা হইতো, আবার একটা হচ্ছে হলো ডাটা ফাইল রাখা হইতো। আচ্ছা, ইন্ডেক্স ফাইল যে শর্ট অর্ডারে আসে, সেই শর্ট অর্ডারে যদি ডাটা ফাইল থাকে তাহলে আমরা সেটাই কি ইন্ডেক্স বলছিলাম, মনে আছে? ইন্ডেক্স ফাইল যে অর্ডারে আসে সেই অর্ডারে যদি ডাটা ফাইল থাকে তাহলে একটা পার্টিকুলার ইন্ডেক্সের নাম ছিল, এটা কি ছিল? তাদের ভুলে গেলে চলবে? প্রাইমারি ইন্ডেক্স। সেকেন্ডারি ইন্ডেক্স ছিল যে ইন্ডেক্স ফাইল অনুসারে আমার ডাটা ফাইল অর্ডার হইতে হবে না। সো এটা ছিল সেকেন্ডারি ইন্ডেক্স অ্যান্ড প্রাইমারি ইন্ডেক্স। আফটার দ্যাট হচ্ছিল প্রাইমারি ইন্ডেক্সে কীভাবে আমরা ডাটা সেভ করতে হয়, সেই জন্য আমরা হলো B+ট্রি দেখছিলাম। B+ট্রি হলো একটা এক্সটেন্ড ভার্সন অফ বাইনারি সার্চ ট্রি, যেখানে হচ্ছিল এটা হলো সেলফ ব্যালেন্সিং ট্রি বলা হয়। ব্যালেন্স ট্রি কারণ হচ্ছিল রুট থেকে তার সবগুলা লিফের ডিস্টেন্স সেম। সো কোনো সময় যে ডিলিট হয় আমরা দেখছিলাম কীভাবে রিঅর্ডার করতে হয়, দেন আমার যদি কোনো সময় ইনসার্ট করতে হয় তাহলে আমরা দেখছিলাম কীভাবে ইনসার্ট করে রিঅর্ডার করতে হয়। সো আফটার দ্যাট এটা হচ্ছিল ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে ছিল। ইন্ডেক্স ফাইল যদি হিসাবে আমরা কোনো ইন্ডেক্সিং করতে চাই, তো ইন্ডেক্সিংয়ের আরেকটা অ্যাপ্রোচ ছিল, এটা হলো ইন্ডেক্স ফাইল অনুসারে, আরেকটা অ্যাপ্রোচ ছিল হ্যাশিং দিয়ে। সো হ্যাশ আমরা দুইভাবে হ্যাশিং করতে পারি, একটা হলো স্ট্যাটিক হ্যাশিং, একটা হলো ডাইনামিক হ্যাশিং। স্ট্যাটিক হ্যাশিংয়ে কি ছিল, বাকেট সাইজ অলওয়েজ ফিক্স অ্যান্ড নাম্বার অফ বাকেটও অলওয়েজ ফিক্স। সো এরপরে যদি তোমার বেশি ডাটা হয় তাহলে হচ্ছিল ওভারফ্লো বাকেট আমরা তৈরি করতাম, ওই যে আমাদের পয়েন্টার দিয়ে দিই। বাট ডাইনামিক হ্যাশিং হলো স্পেশাল টাইপ অফ হ্যাশিং। ইন দ্যাট হ্যাশিং আমরা হচ্ছে হলো বাকেট সাইজ ইজ নট ফিক্স। সো ডাইনামিক আমরা বাকেট নাম্বার অফ বাকেট আমরা বাইরে দেবো, মানে পার বাকেটের সাইজ ফিক্স, মানে প্রত্যেকটা বাকেটের কয়টা করে রাখতে হবে সেটা ফিক্স, বাট নাম্বার অফ বাকেট ফিক্স না, ঠিক আছে? সো নাম্বার অফ বাকেট আমরা চেঞ্জ করতে পারবো। সো এটাই জাস্ট ডিফারেন্স হলো। স্ট্যাটিক হ্যাশিংয়ের মধ্যে আমি হলো একবারে কতগুলা আমাদের মানে বাকেট আমি নিয়ে নিব, নাম্বার অফ বাকেট, সে 10টা বাকেট নিয়ে নিলাম। সো 10টা বাকেটই থাকবে। এরপরে যদি কোনো বাকেট আমার দরকার হয় তবে ওভারফ্লো আমি তৈরি করে নেব। বা ডাইনামিক হ্যাশিংয়ের ক্ষেত্রে আমরা অলওয়েজ হচ্ছিলো নাম্বার অফ বাকেট বাড়াইতে পারবো, বাট কিছু স্পেশাল কেসে আমরা হচ্ছিলো বাকেট সাইজ আর বাড়াইতে হয় না, তখন ওভারফ্লো বাকেট আমরা তৈরি করি। যখন হচ্ছে হলো ওই যে আমরা দেখছিলাম যে CSC টাইপের, মানে একই ডাটায় যদি আমি পুশ করতে থাকি তখন আসলে নাম্বার অফ বাকেট বাড়ায় লাভ নেই, কারণ ওইটা তো ওই পার্টিকুলার ওই একটা বাকেটে যেয়ে এন্টার করবে। তখন আমার হলো ওভারফ্লো বাকেট ইউজ করতে হবে যদি সেম ডেটা পুশ করতে থাকি। সো ওভারফ্লো বাকেট কিন্তু আমরা সবসময় তৈরি করি না, মানে ডাইনামিক হ্যাশিংয়ের ক্ষেত্রে। ডাইনামিক হ্যাশিংয়ে জেনারেলি হলো নাম্বার অফ বাকেট আমি বাড়াই ফেলি, কিন্তু যদি একই ডাটায় আমি সেম পুশ করতে থাকি তাহলে তুমি যেভাবেই তুমি অর্ডার করো, অথবা ওই যে আমরা দেখছিলাম আমাদের ফার্স্টে যে n বিট নিয়ে আমরা কাজ করি, ফার্স্টে 2 বিট 3 বিট 4 বিট 5 বিট, বাট সেম ডাটা যদি পুশ করতে থাকো সেম ইন্ডেক্স নিয়ে, তাহলে তার হ্যাশ তো সবসময় সেমই আসবে। দ্যাট মিনস সবসময় একই জায়গায় সে পয়েন্ট করতে যাবে। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ ওভারফ্লো বাকেট। সো এই একটা কেসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ওভারফ্লো বাকেট ইউজ করলাম ডাইনামিক হ্যাশিং। আদারওয়াইজ আমরা হচ্ছিল আমাদের হ্যাশ ফাংশনটাও আমরা ডাইনামিকলি চেঞ্জ করতাম অ্যান্ড নাম্বার অফ বাকেটও ডাইনামিকলি চেঞ্জ করতাম। সো এটাই ছিল আমাদের ডাইনামিক হ্যাশিং। সো আমরা আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখছিলাম, কেন ডাইনামিক মানে হ্যাশিং আমরা কেন ইউজ করবো, কেন ইন্ডেক্স ফাইল ইউজ করবো না। যে আমরা দেখছিলাম যদি ডাটা ফাইল অনেক গ্রো হয়ে যায়, দেন হচ্ছে হলো আমাদের B+ট্রির মধ্যে এক্সট্রা ইনফরমেশন লাগে ইন্ডেক্সিং করার ক্ষেত্রে, তো হ্যাশিংয়ের মধ্যে একটু টাইম কম লাগে। আদার্স আমরা এরকম কতগুলো প্রপার্টি দেখছিলাম যে কেন
আমরা হ্যাশিং ইউজ করব। দেন আমরা দেখছিলাম হচ্ছিল ট্রানজ্যাকশন। সো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কীভাবে মানে মেনলি আমরা যখন একটা ডাটাবেজের মধ্যে কোনো একটা এক্সিকিউশন করতে যাবো, সো সেই প্রত্যেকটা এক্সিকিউশন আসলে আমরা একটা ট্রানজ্যাকশন হিসাবে নিই। সো ট্রানজ্যাকশনের মধ্যে সেট অফ এক্সিকিউশন সিকোয়েন্স থাকে। সো একটা সেট অফ এক্সিকিউশন সিকোয়েন্স নিয়ে হচ্ছিল আমাদের একটা মানে টাস্কের সেট নিয়ে হচ্ছিল আমাদের একটা এক্সিকিউশন তৈরি হতো, সেটাকে বলা হয় ট্রানজ্যাকশন। সো ট্রানজ্যাকশনের মধ্যে আমরা কতগুলো প্রপার্টি দেখছিলাম। আমাদের যে একটা এসিড প্রপার্টি ছিল, যেটা আমাদের 4টা প্রপার্টি ছিল, অ্যাটমিসিটি, আইসোলেশন, কনসিস্টেন্সি অ্যান্ড হচ্ছে ডিউরেবিলিটি। প্রত্যেকটা আমরা ডেফিনেশন আমরা দেখছিলাম যে কেন কীভাবে আমাদের ডাটাবেজে এগুলো ইউজ করা হয়। দেন আমরা দেখছিলাম হচ্ছে হলো ট্রানজ্যাকশনের একটা স্টেট দেখছিলাম যে একটা ট্রানজ্যাকশন কীভাবে কতগুলো স্টেটের মধ্যে থাকতে পারে, অ্যাক্টিভ স্টেট, এবং কীভাবে এই স্টেটগুলোর মধ্যে তারা সুইচ করতে থাকে, এবং কোন সময় কমপ্লিট হবে, কোন সময় অ্যাপলোডেড হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম হচ্ছে হলো ট্রানজ্যাকশনের স্টেট ডায়াগ্রামের মধ্যে। আফটার দ্যাট আমরা দেখছিলাম হচ্ছে যে একটা ট্রানজ্যাকশন মানে মাল্টিপল ট্রানজ্যাকশন যদি আমাদের এক্সিকিউশন হইতে থাকে ডাটাবেস সার্ভারের মধ্যে, যেটা আসলে কমন যে আমাদের ডাটাবেস সার্ভারের মধ্যে জেনারেলি একটা ট্রানজ্যাকশন হয় না, আমাদের মাল্টিপল ট্রানজ্যাকশন কনকারেন্টলি হতে পারে। সো কনকারেন্টলি যখন ডাটাবেসের মধ্যে কানেকশন তৈরি হবে, দেন ওইটা এক্সিকিউট করার ফলে যাতে আমাদের ডাটাবেসের প্রপার্টিগুলো মেনটেন করে, দ্যাট মিনস ওই অ্যাসিড প্রপার্টিটা যাতে মেনটেন করে। মেনলি আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখছিলাম যে কনসিস্টেন্সিটা যাতে মেনটেন থাকে, মানে কনসিস্টেন্সিটা মানে ট্রানজ্যাকশনটা হওয়ার পরে আর হওয়ার আগে যে কনসিস্টেন্সি মানে ডাটা কনসিস্টেন্সি ঠিক থাকে। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম যে দুইটা ভেরিয়েবল দিয়েছিলাম এ বি, দুইটা অ্যাকাউন্ট সামথিং, এ অ্যাকাউন্ট বি অ্যাকাউন্ট, একটা থেকে একটা যদি ডাটা ট্রান্সফার করি তাহলে টোটাল অ্যামাউন্টটা অলওয়েজ সেম থাকবে, কারণ হচ্ছিল দুইটা অ্যাকাউন্টের ভ্যালু ট্রানজ্যাকশনের আগে যত থাকবে ট্রানজ্যাকশন করে যোগফলটা সেম হয়ে যাবে। আদারওয়াইজ তাহলে কিছু ডাটা মিসিং হয়ে গেছে অথবা নতুন কিছু ডাটা ইন্ট্রোডিউস করছে, সো যেটা আসলে রাইট ওয়ে না। সো আমরা ওইটা দেখছিলাম যে কীভাবে হচ্ছিল সিরিয়াল শিডিউল তৈরি করা যায়। সো আমরা দুইটা শিডিউলকে আমরা সিরিয়াল শিডিউল বলবো যদি একটার পর একটা এক্সিকিউট হয়, বাট আমরা দেখছিলাম যে আমরা যদি কনকারেন্টলি এক্সিকিউট করি তাহলে আমাদের কাজটা ফাস্টার হয়, কারণ অনেক সময় কেউ রিড করতেছে ওই সময় আরেকজন রিড চাইলে করতে পারে। তখন আমরা দেখছিলাম কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি আছে কিনা, মানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি করা যায় কিনা। দুইটা শিডিউল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে যদি তাদের মানে ইনস্ট্রাকশনগুলোকে অর্ডার করে মানে সোয়াপ করে সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যায়। সিরিয়াল শিডিউল কি, ধরো T1 T2 দুইটা সিরিয়াল আছে মানে শিডিউল আছে দুইটা, মানে T1 T2 দুইটা ট্রানজ্যাকশন যদি এরভাবে এক্সিকিউট হয় যে T1 ফার্স্ট এক্সিকিউট হচ্ছে দেন T2 এক্সিকিউট হচ্ছে, এভাবে যদি এক্সিকিউট করে তাহলে আমরা তাকে বলি সিরিয়াল শিডিউল, মানে একটার পর একটা। ইট ক্যান বি T1 T2 আর ইট ক্যান বি T2 T1, সো যে কোনো একটা হইতে পারে। বাট দুইটা শিডিউল যদি কনকারেন্টলি এক্সিকিউট করতে থাকে মানে কনকারেন্ট হচ্ছে ওভারল্যাপ যদি করে, তাহলে আমরা দুজনকে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলবো তখনই যখন তাদেরকে সোয়াপ করে আমি সিরিয়াল শিডিউল কনভার্ট করতে হবে। আচ্ছা, এখানে একটু কিন্তু মানে কনফিউশন থাকতে পারে যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলবো, এরকম হতে পারে যে সিরিয়াল শিডিউল কনভার্ট না করতে পারলে তোমরা বলতে পারো যে ওটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হচ্ছে হলো একটা দুইটা শিডিউল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে তখনই যখন দুইটাকে ইনস্ট্রাকশনগুলোকে সোয়াপ করে আমি সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে পারবো। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে যদি সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে পারি, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে না যদি আমি সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে না পারি। সেটা আমরা কতগুলো রুল দেখছিলাম যে কখন আমি সোয়াপ করতে পারবো, কখন আমি সোয়াপ করতে পারবো না। তো আমরা দেখছিলাম জাস্ট দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে যদি কোনো একটা ইনস্ট্রাকশন রাইট ইনস্ট্রাকশন হয় তাহলে আমি পারবো না, এক্সেপ্ট তারা যদি মাল্টিপল আদার্স বা ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে কাজ না করে। যদি এরকম হয় একজন একটার মধ্যে এতে রাইট করতেছে আর একজন বিতে রাইট করতেছে, দেন উই ক্যান সোয়াপ। মানে ভেরিয়েবল শেয়ার রিসোর্স যদি সেম না থাকে, মানে রিসোর্স যদি তারা শেয়ার না করে, দেন উই ক্যান সোয়াপ। দেয়ার ইজ নো রুল ফর কনফ্লিক্টিং, ঠিক আছে। বাট যদি সেম রিসোর্সে কাজ করে দেন আমরা দেখছিলাম হচ্ছে হলো যদি একটা ইনস্ট্রাকশন রাইট হয় তাহলেই কনফ্লিক্ট হয়ে যাবে, আদারওয়াইজ মানে দুইটা যদি রিড হয় তাহলে হচ্ছিল কনফ্লিক্ট হবে না, দেন আমরা সলভ করতে হবে। সো এটাই ছিল মেনলি ট্রানজ্যাকশনের কনফ্লিক্ট সিরিয়ালাইজেশন। সো কনফ্লিক্ট সিরিয়ালাইজেশন বের করার জন্য আমরা একটা প্রসিডিউর দেখলাম, একটা দেখছিলাম হচ্ছিল গ্রাফ তৈরি করে। সো যে T1 T2 থেকে গ্রাফ তৈরি করে দেন হচ্ছিল আমরা টপোলজির সর্ট অর্ডার বের করছিলাম, যে যদি টপোলজির সর্ট অর্ডার বের করা যায় দেন হচ্ছিল তুমি সেখানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নাই, মানে সরি সেটা তোমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, ঠিক আছে, মানে তারা কনকারেন্টলি এক্সিকিউট করতে পারবে।
দ্যাট মিনস তুমি একটা সিরিয়াল পাবো। বাট সেখানে যদি কোনো একটা সাইকেল থাকে, আমরা অ্যালগরিদমের মধ্যে পড়ছিলাম যে কোনো গ্রাফে যদি সাইকেল থাকে দেন উই ক্যান নট ফাইন্ড এনি টপোলজিক্যাল সর্ট অর্ডার, ঠিক আছে? কারণ ওটার মধ্যে একটা পুরো ডিপেন্ডেন্সি হয়ে গেছে। সো আগে পরে আমি আনতে পারবো না, যে কাকে আগে আনবো কাকে পরে আনবো এরকম আনতে পারবো না। সো ইন দ্যাট কেস উই ডোন্ট হ্যাভ এনি কনফ্লিক্ট সিরিয়ালেবল। সো আমাদের একটা গ্রাফ তৈরি করে দেন আমরা হলো কনফ্লিক্ট সিরিয়ালেবলটি বের করতে পারি। সো জাস্ট আমরা দেখবো যে সেখানে কোনো সাইকেল আছে না, যদি সাইকেল থাকে তাহলে কনফ্লিক্ট সিরিয়ালেবল না, আর যদি সাইকেল থাকে তাহলে সাইকেল যদি থাকে তাহলে কনফ্লিক্ট সিরিয়ালেবল। ভুল করেছি, সাইকেল না থাকলে কনফ্লিক্ট সিরিয়ালেবল না, ঠিক আছে? আর যদি সাইকেল, আমি ভুল করে ফেলছি বারবার, সাইকেল যদি না থাকে তাহলে কনফ্লিক্ট সিরিয়ালেবল, আর যদি সাইকেল থাকে তাহলে কনফ্লিক্ট সিরিয়ালেবল। আচ্ছা, সো এর আপাতত হচ্ছিল তোমাদের সিলেবাস হলো এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমি একটা এক্সাম্পল দেখাবো এই বিসিএনএফ নিয়ে। তোমাদের অনেকে বিসিএনএফ এর মধ্যে অনেক ঝামেলা ছিল, বাট এটা বাদে আর কোনো নিয়ে কোনো ঝামেলা আছে? আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের বইয়ের মধ্যে পরে ওই রিলেটেড কিছু এক্সারসাইজ আছে। আমি এক্সারসাইজ দাগাই দিই নেই, বাট ওই রিলেটেড যে এক্সারসাইজগুলো আছে আমি সাজেস্ট করবো ওগুলা মানে কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, দ্যাট মিনস এই না যে আসলে ওখান থেকে হবে। সো যদি প্র্যাকটিস করতে চাও, দেখো খুবই স্পেসিফিক টপিক, মানে আই থিঙ্ক তোমরা গেস করতে পারো যে কোশ্চেন কোন জায়গা থেকে হবে কি হবে না। প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন হবে, অ্যান্ড তোমাকে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এরকম কোনো কোশ্চেন তুমি বাদ পাবো না। দেখো তোমাদের এবার একটাই ছিল যে আমাদের তিনটা মানে কোনো অর্ড দেওয়া হয় না কোশ্চেনের মধ্যে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু অর্ড দেওয়া ছিল, বাট ডিফারেন্স ছিল এটাই যে তোমার প্রত্যেকটা টপিক থেকে অ্যান্সার করতে হবে। এমন একটা কোশ্চেন ছিল যেখানের মধ্যে কোনো মানে অল্টারনেট কোশ্চেন ছিল না, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে অর্ড দেওয়া ছিল। থিওরি কোশ্চেন বলো, কোয়েরি বলো, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে অর্ড দেওয়া ছিল। সো সিমিলারলি এখানেও তোমার অর্ড দেওয়া থাকবে, বাট সব টপিক থেকেই অ্যান্সার করতে হবে। সো কোশ্চেন এরকমভাবেই হবে, তোমাকে প্রত্যেকটা টপিক থেকে অ্যান্সার করতে হবে, বাট তুমি ওই টপিকের মধ্যে তুমি অল্টারনেট পাবা, বাট এরকম পাবা না যে তোমার ওই টপিকটা ফুললি বাদ দিতে হবে। এবার আপ টু ইউ, তুমি যদি বাদ দিতে চাও দিতে পারো, বাট প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন তোমাকে অ্যান্সার করতেই হবে। কথাটা বোঝা গেছে? যেমন আগের বার কী ছিল, এসকিউএল থেকে তোমার কোশ্চেন অ্যান্সার করতেই হবে, বাট এসকিউএলের মধ্যে তোমার অল্টারনেটিভ ছিল। রিলেশনাল অ্যালজেব্রা তোমাকে অ্যান্সার করতে হবে, বাট রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে তোমাকে অল্টারনেট ছিল, ঠিক আছে? জাস্ট একটার মধ্যে অল্টারনেট ছিল না, সেটা হলো অ্যান্টি রিলেশনশিপ জায়গায় একটাই সিনারিও ছিল, সেই সিনারিওটাই তোমার হলো কনভার্ট করতে হবে। এখানেও সেম, তোমার প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসবে, ওই টপিকের মধ্যেই হয়তো তোমাকে আমি এভাবে বলতে পারি যে দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম, একটার মধ্যে একটা আলফা প্লাস বের করতে হবে, আরেকটার মধ্যে আলফা প্লাস বের করতে হবে, বাট আলফা প্লাস বের করতেই হবে। দুইটার মধ্যে হয়তো ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা, দ্যাটস ইট, এরকমই কোশ্চেন হবে, বুঝা গেছে? হ্যাঁ, তোমাদের ওইটা হলো গেডের কাছে দেওয়া হয়েছে, তোমাদের গেডের কাছে দেওয়া হয়েছে, গেডের দিয়ে দিলেই আমি দিয়ে দিতে পারবো, অথবা গেডের অ্যাটলিস্ট হলো একটা সলিউশন আপ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে হচ্ছিল তোমাদের বিসিএনএফ একটু দেখা দিচ্ছি, আসলে বিসিএনএফটা অ্যাকচুয়ালি কীভাবে তোমরা করবা। শোনো, মেইনলি বিসিএনএফ এর মধ্যে তোমাদের বলতে একটা ছোট একটা স্টেপ আমি বাদ দিয়ে গেছিলাম। তোমাদের বিসিএনএফ এর কনভার্সনের রুলটা যেটা ছিল সেখান থেকে আমি বলছিলাম যে একটা ছোট একটা স্টেপ আমি বাদ দিয়ে রেখে গেছিলাম, ঠিক আছে? বাটটা কি ছিল আসলে, ছিল হলো যে ওইখানের মধ্যে একটু মনে করে দেখো, আমরা যখন আর কে ডিভাইড করে ফেলতাম, ডিভাইড করে ফেলার পরে যে R1 R2 হয়ে যেত, অথবা সামথিং R1 R2 R3 যে হয়ে যেত, ওখানের মধ্যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে সবগুলো কিন্তু অ্যাপ্লাই থাকতো না, শুধুমাত্র যেগুলা হচ্ছিল ওই সাব ডিভাইডেড মানে রিলেশনের মধ্যে সবগুলো অ্যাক্টিভেট থাকতো, শুধুমাত্র সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো অ্যাপ্লিকেবল থাকতো। এটা হচ্ছিল আমাদের রুল ছিল, ঠিক আছে? আসলে এখানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা নিয়ে ইউজ করা হয় না, তাহলে বইয়ের মধ্যে অ্যালগরিদমটা যদি দেখো সেখানে আসলে ইউজ করা হয়েছিল এফ প্লাস, কারণ ওই যে তোমাদের ছোট ছোট সাবডিভাইডেড রুলগুলো তৈরি হচ্ছে মানে রিলেশন স্কিমা তৈরি হচ্ছে, সেখানে তো এফ এর সবগুলো থাকবে না, বাট এফ প্লাসের সবগুলো।
তো এর জন্য এফ এর জায়গায় এফ প্লাস আমাদের ইউজ করতে হবে, বাট তোমাদের পরীক্ষার মধ্যে এফ প্লাস বের করাটা একটু টাফ। সো এর জন্য কী করতে পারো, আমি কয়েকটা শর্টকাট দেখে দিচ্ছি যেটা হলো তোমরা ইউজ করতে পারো, বাট সবসময় এফ প্লাসটা সব দরকার হয় না, খুবই কম সময় হচ্ছিল তোমার এফ প্লাসটা ইউজ করতে হয়। সো ফর দিস রিজন আমরা হলো এফ প্লাসটা স্কিপ করে দিই, ঠিক আছে। এইখানে যে সবগুলোর মধ্যে এফ প্লাস লাগবে এরকম না, যে আমাদের যে অর্ডারে আমরা করতে যাবো সেই অর্ডারে হয়তো এফ প্লাস রাখতে পারে, এমন খুব কম কেসে আমরা হচ্ছে এফ প্লাসটা ইউজ করতে হয়, কারণ খুব কম সময় হচ্ছে হলো ওই এই ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়তো অন্য কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে যার জন্য তোমার ডিকম্পোজ করতে হয়, বাট আদারওয়াইজ সবসময় সেমই থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কোনটা প্রবলেম বেশি ফেস করছে? কোনটা? লাস্টেরটা। আচ্ছা, আমরা তাহলে এটা দিয়ে দেখি। ধরো আর আছে ফার্স্টে, এখানে আছে হলো এ বি সি ডি ই এফ। সো আমাদের বিসিএর ক্ষেত্রে দেখো আমাদের এখানে ফার্স্ট নর্মাল ফর্ম অ্যাপ্লাই করার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ডাটা দিয়ে দেয় নাই, সো কোনো প্রপার্টি দিয়ে দেয় নাই যে তুমি বলতে পারবে যে অ্যাট্রিবিউটগুলো সিঙ্গেল ভ্যালুর নাকি মাল্টিপল। সো আমাদের ওখানে দেখছিলাম যে আমাদের যদি সিঙ্গেল ভ্যালুর হয়, মানে হচ্ছিল ভ্যালুর মধ্যে যদি থাকে, দেন হচ্ছিল আমাদের যে আমাদের ফাংশনাল ফার্স্ট এনএফে কনভার্ট করতে হয়, বাট আমাদের এখানে কিন্তু ফার্স্ট এনএফে কোনো রুল নাই, কারণ হচ্ছে আমাদের এখানে আমি এই প্রপার্টিগুলো আমি বলে দেবো, আমি অ্যাট্রিবিউটগুলো প্রপার্টি বলে দেবো। সো দ্যাট মিনস আমার ফার্স্ট এনএফ অ্যাপ্লাই করা দরকার নেই। আচ্ছা, 3NF আসলে অ্যাপ্লাই করা এখানে আপাতত দরকার নাই, কারণ হচ্ছে হলো 3NF এর মধ্যে আমাদের কি ছিল, আমাদের ট্রান্সমিটেড রুল থাকতে হবে, ঠিক আছে। এমন ট্রান্সমিটেড রুল আছে, মানে ট্রান্সমিটেড কি আলফা টু যদি বিটা হয়, বিটা যদি গামা হয়, আর আলফা টু গামা হয়। তো এই ধরনের এখানে কোনো ট্রান্সমিটেড নাই, বাট চেক করে দেখতে হবে আছে কি নাম্বারে আছে। কোথায় আছে? ও আচ্ছা, হ্যাঁ আর কয়েকটা আছে, এসি থেকে ডি, ডি থেকে এফ। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে ইউজ করে দিই, দ্যাট মিন্স এসি থেকে ডি আর হলো ডি থেকে এফ। তাহলে এটা জাস্ট দেখো এসি থেকে ডি, ডি থেকে এফ, এটা একটা আছে। আচ্ছা, বি ডি এফ থেকে সি একটা আছে, ওটা আমরা পরে দেখি, আমাদের এটা দিয়ে দিই, যে কোনো একটা নিয়ে করলে হলো, ঠিক আছে। আচ্ছা, সো এটা নিয়ে যদি দেখি আমাদের হচ্ছিল কি আলফা টু বিটা, বিটা টু গামা যদি হয়, তাহলে হলো বিটা ইউনিয়ন গামা নিয়ে হচ্ছে আমরা একটা রিলেশন তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। সো আমাদের এখন তাহলে এখান থেকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে R1, R1 এর মধ্যে থাকবে হচ্ছে বিটা, বিটাকে ডি আর হচ্ছে গামা হচ্ছে এফ, তাহলে হচ্ছে ডি এ ডি এফ, এটা হচ্ছে R1। আর R2টা কি রেস্ট অফ দা আমাদের সবগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, রেস্ট অফ দা দেখানোর সময় আমাদের চিন্তা করতে হবে আলফা মাইনাস হচ্ছে বিটা, এই জিনিসটা আমরা হচ্ছে ওখানে বাদ দিতে হবে, ঠিক আছে। সরি বিটা ইউনিয়ন গামা মাইনাস আলফা। আগে কি ছিল, জাস্ট বিটা ছিল, যদি আমাদের ইয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করি বিসিএর ক্ষেত্রে, তো বিটা ইউনিয়ন গামা হচ্ছে মাইনাস আলফা করবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বিটা ইউনিয়ন গামা কি এ বি এফ, সেখান থেকে যদি আমি আলফা বাদ দিই তাহলে কি আসবে, জাস্ট হচ্ছে সিটা এখান থেকে বাদ যাবে, এই সিটা এখান থেকে বাদ যাবে, এখান থেকে হলো এই রুলটা হলো এটা, মানে এখানে দুইটার মধ্যে যদি কমন থাকে সেগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দিই, দেন রেস্ট অফ যেগুলো থাকবে মানে ইউনিক, এটার মধ্যে যেগুলো ইউনিক আছে সেই এটা হলো আর থেকে বাদ যাবে। সো আমি যদি আর থেকে বাদ দিই তাহলে হবে হচ্ছে এখানে বাদ যাচ্ছে কি ডিএফ বাদ যাচ্ছে। সো ডিএফ যদি বাদ দেই তাহলে তো এ বি সি ই থাকবে, এই দুটো হচ্ছে আমাদের রুল তৈরি হবে।
বিটা হলো ডি এ বি এফ আর এ সি আর বিটা হলো ডি এটা না সেটের কি রুল ভুলে গেছো এটা সেটে বাদ দিলে কি হয় এই সেটের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো হলো বাদ যাবে তাহলে এ বাদ যাবে ডিএফ তো থাকবে সি তো এখানে কনসিডারেশন করবে ঠিক আছে তো এটা হচ্ছে রুলটা সো ইন দ্যাট কেস আমি এখানে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি যেটা হচ্ছে আলফাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে আলফাটাকে চাইলে তুমি এখানে অ্যাড করে দিতে পারো বাট আমরা আপাতত বাদ রাখি আলফাটা এখানে অ্যাড করার দরকার নেই সো জাস্ট বিটা ইউনিয়ন গামাটা হচ্ছে আমি এখানে অ্যাড করব এখন আমার কি দুইটা রিলেশন তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আমি দেখি এখানে আমার কোনো ট্রানজিটিভিটি রুল আছে কিনা এ বি এফ এই তিনটা নিয়ে কি কি আছে জাস্ট এটাকে মার্ক করব এটা নাই কারণ এখানে হচ্ছে বি আছে এখানে বি নাই ঠিক আছে তারপরে এ সি ডি এখানে সি নাই এ ডি এফ লাগবে এটা হবে না এ ডি এফ এটা আছে এখানে আছে ডি এফ ডি যদি আমি করি তাহলে এখানে প্রাইমারি কি আসবে ডি কারণ কি এটা যাচ্ছে এবং ডি কে যদি নেই আর ডি প্লাস যদি বের করি তাহলে কি সম্পূর্ণ পেয়ে যাচ্ছে না তাহলে এই রুলের মধ্যে কি হচ্ছিল মানে এই জিনিসের মধ্যে কি হচ্ছিল ডি ঠিক আছে আচ্ছা সিমিলারলি এখন এটার মধ্যে আসি এটার মধ্যে এখন কি কি অ্যাপ্লাই করা যায় এটার মধ্যে আমি দেখি এটার মধ্যে এ বি সি এটা অ্যাপ্লাই করা যায় এ বি সি ই এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না জাস্ট এটা ঠিক না জাস্ট একটারলি অ্যাপ্লাই করা যাবে সো তাহলে দ্যাট মিন্স হচ্ছিল এটার মধ্যে এ বি হচ্ছিল আমাদের মেইন রুল এখানে এখন একটু ঝামেলা আছে এখন হচ্ছে আমি এগুলো এফ এর উপরে বের করলাম ঠিক আছে এখন আমাকে আসলে কি করতে হবে যখন 3NF এ কনভার্ট হয়ে যাবে এটা কি এখন 3NF এ আছে কারণ এখন কোনো ট্রানজিটিভিটি রুল আছে এটার মধ্যে অথবা এটার মধ্যে কোনো ট্রানজিটিভিটি রুল নাই ঠিক আছে এখন আমাকে কি করতে হবে BCNF এ টেস্ট করার আগে কি করতে হবে এখানে যতগুলো আলফা সাইড আছে না আলফা সাইডগুলো আলফা প্লাস বের করতে হবে তাহলে আলফা প্লাস আলফা সাইড যদি বের করি তাহলে এ বি প্লাস এটা আসলে কি হবে এ বি সি দেন এ বি সি তারপর ডি আসে না ডি আসে তারপরে আর কি আসে এফ আসে আর কিছু আসে ইও আসে তারপরে ডি এফ এর জন্য সি আসে এম সি ডি ই এফ সবই তো চলে আসলো না ওকে এবার হচ্ছিল এসি এসি ক্লাস লেভেল এসি এর মধ্যে কি আছে এ সি ডি এটা আসবে তারপরে কি আসে তারপরে এফ আসে আর কিছু আসে আচ্ছা এরপরে হচ্ছে আসলে কি এফ এফ প্লাস কি আছে বি এফ বি সি ই এফ আচ্ছা তাহলে কি এডি তাহলে এ আসবে এ বি সি ডি ই সবই আসছে তারপরে আসলে হলো সিই আচ্ছা সিই প্লাস যদি আসে এখানে এ আসতেছে ই কি কোনোভাবে আসা সম্ভব আচ্ছা এ সি ডি ই আচ্ছা তারপর ডি থেকে হলো এ এফ আসতেছে এফ আসছে আচ্ছা বি ই এ বি ও এ সি ডি ই এফ আর কিছু আসে বি আসলে আসতেছে বি আসলে দেখো বি যদি হলো লেফট সাইডে থাকে এছাড়া আসলে কোনোভাবে বি আসা সম্ভব না তো এখান থেকেও একটা ই বের করা সম্ভব দুজনই বের করা সম্ভব দেখো এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বি আসে এক্ষেত্রে শুধুমাত্র বি মানে
আলফা প্লাস মধ্যে আসবে, আদারওয়াইজ আলফা প্লাস মধ্যে আসবে না। দেন হচ্ছে হলো বি প্লাস, বি এর মধ্যে আসলে কি আসতেছে এ বি এফ, আর কিছু আসে এ বি এফ না কিছু আসে না। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের হলো আলফা প্লাস। এখন দেখো, এখন আমাকে দেখতে হবে যে এখান থেকে কোনো আমাদের রুল বের করা যাবে না। এখান থেকে রুল বের করা মানে কি, এখান থেকে দেখো এ বি একটা রুল, আমি কি করতে পারি এ বি এভাবে রুল বের করতে পারি না, এ বি টু এফ এটা বলতে পারি না। আলফা প্লাস যে আমরা এক্স প্লাস যখন বের করতে যাই, এখানে কি বলছিলাম যে আমরা আসলে এখান থেকে যে কোনো একটা সাবসেট নিব, সাবসেট দিয়ে ওটা আলফা প্লাস বের করবো। দেন আমি কি করবো, ওই যে সাবসেটটা নিছিলাম, ধরো আমি এ বি নিছিলাম, এটা চিন্তা করো না যে এ বি আমি ওর সাথে রিলেশন থেকে আনছি, ওটা পরবর্তীতে ওটা বাদ দাও। ধরো আমি এ বি এখান থেকে সাবসেট নিছিলাম, এ প্লাস আলফা প্লাস দিয়ে এ প্লাস বের করার ওইটা হচ্ছে হলো আমি ফার্স্ট আলফা প্লাস বের করবো যে কোনো একটা সাবসেট অফ এখান থেকে মানে অ্যাট্রিবিউট নিয়ে, দেন আমি কি করবো এইটার আলফা প্লাস থেকে মানে আলফা টু এটার যে কোনো একটা সাবসেট থেকে আমি হলো একটা রুল বের করবো। এফ কি এর রুলের মধ্যে আছে, তাহলে এ বি এফ বের করতে পারবো, অথবা আমি বলতে পারি এ বি সি এফ, অথবা বলতে পারি এ বি এফ, এরকম এই টাইপস অল পসিবল, এখানে যতভাবে নেওয়া সম্ভব দিতে পারবো। ঠিক আছে, এখন আমি দেখবো এখান থেকে এমন একটা রুল আমি বের করতে পারি কিনা যেটা হচ্ছে এইটার মধ্যে অ্যাপ্লিকেবল এন্ড সুপার কি হয় না। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো এ বি থেকে যে কোনো এখান থেকে একটা রুল আমি বের করি, যে রুলগুলো এটার মধ্যে অ্যাপ্লিকেবল মানে কি, এখান থেকে যে রুলটা বের করবো সেই রুলটার মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেটা হলো এই রিলেশনের মধ্যে থাকতে হবে। তাহলে আমি কি বের করতে পারি, এ বি এ বের করতে পারি, অথবা এ বি বি বের করতে পারি, অথবা এ বি সি বের করতে পারি, অথবা এ বি ই বের করতে পারি, এ বি এফ বের করতে পারবো। কারণ হলো এ বি এফ বের করলে আসলে এটার মধ্যে অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, দেখো এ বি এফ যদি বের করতে পারবো না, এ বি ই যদি বের করি, তুমি যেটাই বের করো এ বি কি সুপার কি না। আর আমার এর মধ্যে রুলটা কি, মানে কি বলে যে বিসিএম এর মধ্যে রুল কি, যেই কোনো একটা রুল যদি থাকে এবং ওই রুলটার আলফা প্লাস বের করলে যদি মানে ওই রুলটার আলফাটা যদি সুপার কি যদি না হয়, দ্যাট মিনস বিসিএফ এর না, বাট এটার আলফা অলওয়েজ কি সুপার কি না। সো রাইট হ্যান্ড সাইডে যাই থাকুক আলফাটা তো অলওয়েজ সুপার কি। তার সঙ্গে আমার বের করার দরকার আছে, এটা দিয়ে কোনো কিছু রুল বের করলে এটা দিয়ে এফ প্লাস অনেকগুলো রুল বের করতে হবে, এটা আসলে বের করে লাভ হবে। তুমি যাই বের করবা আলফাটা তো অলওয়েজ সুপার কি হবে, কারণ এটার মধ্যে কি সবগুলো চলে আসছে না, এ বি সি এর সবগুলো থাকবে না। বুঝা গেছে, এবার দেখো এসি, এসির মধ্যে এখন হচ্ছে ওইখানের মধ্যে এরকম একটা রুল বের করতে হবে যেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল বাট সুপার কি না। আর এসি এটা কি সুপার কি, কারণ কি সবাই শুনে এসি ডি এফ আসছে, ই আসছে বিও আসছে, এখন এখান থেকে কিন্তু রুল ইজিলি বের করা সম্ভব। এসি এফ যদি বের করি, সরি এসি এসি এ বের করি তাহলে কিন্তু হয় এসি এ কি সুপার কি, তারপর কি আবার এসি সিও বের করা যাবে, যেটা ইচ্ছে বের করা সুপার কি হচ্ছে। আমি এখানে কি করতে পারি, এসি সি যদি ধরি তাহলে এটা কি এখানে অ্যাপ্লিকেবল এন্ড এটা কি সুপার কি, বাট একটা রুল আছে, এটা হচ্ছে তোমাদের রিলেশন ডাটাবেজের মধ্যে কম্পিটিশন
এটা হলো অ্যালগরিদমটা। দেখো এখানে হচ্ছে মানে রেজাল্ট মানে হচ্ছে আর হলো কতগুলো এরকম R1 এখানে যেমন R1 আর দুটো সেট বেরিয়েছে এরকম। দেখো আমরা হলো F প্লাসটা নিয়ে কিন্তু কাজ করতেছি এখানে, এই যে দেখো। কিন্তু আমাদের F প্লাসটা বের করলে আমাদের আসলে অনেক বড় সেট বের করতে হয়, এই জন্য আমরা F প্লাসটা ফুলটা দিয়ে কাজ করি। আচ্ছা, যাই এখানে করতেছে দেখো একটাই আছে যে A B, মানে তুমি যে ফাংশনাল ডিফারেন্স চুজ করবা এটা দেখতে হবে যে আলফাটা কি, মানে আলফাটা যদি সুপার কি না হয় তাহলে ওই ফাংশনাল ডিফারেন্স দিয়ে কাজ করতে হবে। বাট আরেকটা যে হয় এখানে লেখা আছে নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল মানে কি? এটা আগে বলছিলাম যে বিটাটা এটার সাবসেট হবে, তো এটা কি সাবসেট না? দ্যাট মিন্স এটা নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, এমন একটা নিতে হবে যেটা হচ্ছে এটা সাবসেট না। এখন এটা সাবসেট ছাড়া দেখো তুমি জি নিতে পারবে না, কারণ ই এখানে নেই। এফ নিতে পারবে না, কারণ এফ নেই। এ বিটা নিয়ে হচ্ছে তুমি একটা কম্বিনেশন দিয়ে তুমি হচ্ছে তুমি একটা এফ বের করতে পারবে। বাট দুইটাই তো সবগুলো এখানে আছে না, এসি। দ্যাট মিন্স এখান থেকে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করা সম্ভব। ঠিক আছে, সো এটা নিয়ে কাজ করতে পারবো। তো এটা একটু খেয়াল রাখতে হবে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করার সময়। এবার আসি বিএফ। বিএফ এটা কি কোনো অ্যাপ্লিকেবল? ইনঅ্যাপ্লিকেবল, কোনো জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। কারণ বিএফ আলফা এস একটা যদি নাও, তুমি বিটা যাই নাও, তোমার তো সুপার কি, হ্যাঁ এটা সুপার কি, বাট আদারওয়াইজ হচ্ছে বিএফ এগুলোর মধ্যে অ্যাপ্লিকেবল না, কারণ এখানে বি নাই, ওটার মধ্যে এফ নাই। তো এখান থেকে তুমি যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করো তার মধ্যে তো বিএফ থাকতে হবে, আর বিএফ এখানে নাই, ওইখানে ফুললি নাই। এখানে বি নাই, ওখানে আবার এফ নাই। ঠিক আছে, এবার আছে সি। সি হচ্ছে সুপার কি না, সো উই ক্যান ইউজ দ্যাট, বাট সি ই এখানে আছে, এখানে নাই, সো এটা বাদ, আমরা ওখানে নিয়ে কাজ করতে হবে। এখন সি দিয়ে যদি বের করি, সি ই এ বের করা যায় না, যেখানে এটা আবার নন ট্রিভিয়াল না। সো আমরা এই ধরনের একটা রুল এখন বের করতে পারব। কারণ কি, ফার্স্ট অফ অল এটা হলো সুপার কি না, উই ক্যান ইউজ দ্যাট। এন্ড যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতেছি সেখানের মধ্যে এটা আবার নন ট্রিভিয়াল, দ্যাট মিন্স এটা ট্রিভিয়াল না, দ্যাট মিন্স বিটাটা এটা সাবসেট না। ঠিক আছে, বের হলো না? সো এখন আমি এটা অ্যাপ্লিকেবল করতে পারি না। সো এটা হলো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা হচ্ছে কোথায় আছে, x প্লাস মধ্যে আছে, কারণ এগুলো কি x প্লাস থেকে তো বের করছে। এগুলো যতগুলো আমরা বের করব এগুলো কিন্তু x প্লাস এর মধ্যে যাবে। যেমন x প্লাস সবগুলো নিয়ে আমার কাজ করার দরকার নেই, আমি জাস্ট সাবসেট অফ নিয়ে কাজ করব, যেগুলো আমরা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র সেগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা দেন তাহলে কি সি ই এ এটা বের করতে পারি। তো সি এ যদি আমি বের করতে চাই, এখন সি আমি এর ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করব। এখন এখানে যদি অ্যাপ্লিকেবল হয় আমি কি করি, এটা আলফা প্লাস বের করব, বের করে দেখব যে এটা আসলে সুপার কি, এটা আসলে কি সুপার কি। তাহলে আমাদের হলো এখন বিসিএনএফ এ কনভার্ট করতে হবে, দ্যাট মিন্স এই রিলেশনটা বিসিএনএফ নাই। কারণ আমরা কি বলছিলাম, এমন একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি চুজ করতে হবে এফ প্লাস থেকে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি এর মধ্যে আলফা পোরশনটা সুপার কি হবে না, এন্ড এটা যদি ট্রিভিয়াল যদি না হয় তাহলেই আমরা হচ্ছে বলতে পারি যে এটা বিসিএনএফ এ নাই। বাট যদি এরকম হতো যে আমার যদি আলফা পোরশনটা সুপার কি হইতো, অথবা যদি নন মানে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হইতো, তাহলে আমি বলতে পারতাম যে এটা বিসিএনএফ আছে। বাট এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা একটা নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি এন্ড আলফা পোরশনটা কোনো সুপার কি রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে শুধু রিডান্ডেন্ট ডাটা আছে, সেটা আমরা ডিভাইড করতে হবে। তো ডিভাইড করার রুল কি ছিল, এটা ইউনিয়ন করে হচ্ছে আমি একটা রিলেশন তৈরি করব। তো এটার ইউনিয়ন করে আমি রিলেশন তৈরি করলে কি হবে, ধরো এটা বললাম আর টু প্রাইম, যেখানে থাকবে হলো এ সি ই। রুলটা কি ছিল, আলফা বিটা যদি থাকে তাহলে আলফা বিটার ইউনিয়ন নিয়ে হচ্ছে একটা থাকবে, আর একটা হবে কি বিটা থেকে আলফাটা বাদ দেওয়ার পরে যেই সেটটা থাকবে সেটা আবার আর থেকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, দ্যাট মিন্স রুলটা ছিল হচ্ছে বিটা থেকে আলফাটাকে বাদ দিব, দেন সেই সেটটা বাদ দিব হচ্ছে আর থেকে। আগেরটার মধ্যে ডিফারেন্স কি ছিল, এখানে বিটা ইউনিয়ন গামা হতো,
দ্যাটস ইট, এটাই জাস্ট ডিফারেন্সিয়েশন। সো নাও আমরা হচ্ছে আরেকটা রিলেশন পাবো, যেটা হচ্ছে ধরো r2 ডাবল প্রাইম দিলাম, এটা হচ্ছে কি a, এখানে c বাদ দিলে a থাকবে, তাহলে a আমি জাস্ট হচ্ছে এটাকে বাদ দিয়ে দিব r2 থেকে, তাহলে আমি এখানে থাকবে হচ্ছে b c e। ঠিক আছে, তো তাহলে আমাদের এরকম দুইটা হয়ে গেল। এখন আমি আসি হচ্ছে ডি প্লাস থেকে কি আসছে, এখন দেখো ডি প্লাস হচ্ছে সুপার কি না, দ্যাট মিন্স এখানে অ্যাপ্লিকেবল করা যাবে। এখন আমি যদি অ্যাপ্লাই করতে যাই, ডি আসলে কোথায় কোথায় আছে, ডি শুধুমাত্র এখানে আছে না, আর কোন জায়গায় আছে? এখন আমি যদি ডি এটার জন্য যদি বের করি, ঠিক আছে, ডিটা শুধুমাত্র যদি এটার জন্য আমি বের করি, তারপর ডি প্লাস যদি বের করি, ডি প্লাস মানে কি এটা সবগুলোর অ্যাট্রিবিউট আছে না, দেখো এটার জন্য কি ডি সুপার কি না, তাহলে এখান থেকে তুমি যাই রিলেশন বের করবা সেটার জন্য সুপার কি হবে না, তো আর বের করার দরকার আছে, বুঝা গেছে? সুপার কি কিন্তু ফুল রিলেশনের জন্য না, এই যে আমি এখানে সি বের করছিলাম, সি কিন্তু ফুল রিলেশনের মধ্যে সুপার কি না, আমি সিটা যেটা মধ্যে অ্যাপ্লিকেবল করতে যাচ্ছি r2 এর মধ্যে অ্যাপ্লিকেবল করতে যাচ্ছি, r2 এর মধ্যে দেখো সি সুপার কি না, যদি সুপার কি হয় তাহলে ওটা নিয়ে কাজ করার দরকার নেই, বাট সি এর মধ্যে সি এর আলফা ক্লাসের মধ্যে বি ছিল, ওখানে মধ্যে একটা বি ছিল না, দ্যাট মিন্স সি ই r2 এর জন্য কিন্তু সুপার কি না, এর জন্য আমি ওটার মধ্যে রিলেশন বের করে আমি ওটার মধ্যে অ্যাপ্লিকেবল করছিলাম, কথা বলছে ফুল রিলেশনের মধ্যে কিন্তু আমি সুপার কি বলতেছিলাম, যেটার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ শুধুমাত্র সেখানে সুপার কি না, বুঝা গেছে? তো এটা হচ্ছে তোমাদের n প্লাস বের না করে জাস্ট এই কটা রিলেশন নিয়ে ইউজ করলাম, বাট এটাও কিন্তু ফুল প্রুফ না, এটা হচ্ছে একটা সাবসেট আমরা নিয়ে কাজ করতেছি n প্লাস, n প্লাস কিন্তু আরো ভেরিয়েশন বের করা যায়, কারণ এখানে কিন্তু আমি সব n প্লাস নিয়ে কাজ করতেছি, সো n প্লাস এর কিছু পোরশন নিয়ে কাজ করতেছি যেগুলো এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। এখন তুমি অ্যাপ্লাই করে দেখো, দেখবে যে কোনটার মধ্যে রিলেটেড নেই, ট্রান্সমিটিভিটি আমি আগে বাদ দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে বিসিএনএফ আমি কনভার্ট করব, বুঝা গেছে? আমি ফার্স্টে রিক্যাপ করি, আমাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেওয়া থাকবে সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সিটিভিটি রুলটা অ্যাপ্লাই করতে হবে, মানে দেখতে হবে যে ট্রান্সিটিভিটি রুল আছে কিনা, দ্যাট মিন্স যে আমরা এখানে লিখছিলাম এসি টু ডি, সরি হ্যাঁ এসি টু ডি আর ডি টু এফ, দেখো আমি এসি নিয়ে কাজ করছি, তোমার বাসায় যে বিএফ টু সি, সি টু এডি নিয়ে কাজ করে দেখো, সেখানে আমাদের আরেকটা এরকম রুল বের হবে, ঠিক আছে? কারণ হলো কি আমি এসিডি নিয়ে মানে এডিএফ নিয়ে আলাদা রুল বের হয়ে গেছে, ওইখানে বের হলো কি সিই আর হলো এডি নিয়ে হচ্ছিল একটা রিলেশন তৈরি হয়েছে, মানে চারটা করে রিলেশন তৈরি হয়েছে, ঠিক আছে? চারটা করে না, তিনটা হলো, তখন এস একটা তিনটা হলো, তিনটার মতো থাকতে হবে, দ্যাট মিন্স তাহলে আমাদের হলো ফার্স্ট হচ্ছে ট্রান্সজিটিভিটি কোনো যদি রুল থাকে তাহলে ট্রান্সজিটিভিটি রুলটা দূর করে আমাদের এরকম বিটা ভাগ করতে হবে, সেখানে কি ছিল বিটা আর গামা নিয়ে হচ্ছে একটা তৈরি হবে, এন্ড বিটা গামা থেকে আলফাটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা আবার আরেক থেকে বাদ দেওয়ার পরে যে রিলেশনটা থাকবে সেই রিলেশনটা হবে হলো সেকেন্ড রিলেশন। তারপর আমি কি করবো, যদি আবার ট্রান্সজিটিভিটি তাও থাকে, এরকম না যে একবার ট্রান্সজিটিভিটি রুল দূর হয়ে যাবে, আবার যদি ট্রান্সজিটিভিটি থাকে আবার চেক করতে হবে কোনগুলোর মধ্যে আমি যে দুটো আমি তৈরি করলাম r2 এখানে r1 r2, তো সেখানে আমরা দেখতে হবে ট্রান্সজিটিভিটি রুল অ্যাপ্লিকেবল কিনা, যদি থাকে এগুলো কিন্তু এফ এর উপরে কাজ করতেছি, থার্ড এনএফ পর্যন্ত তুমি মানে এফ নিয়ে যদি কাজ করো দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই, বাট বিসিএনএফ কিন্তু আমরা এফ প্লাস ইউজ করতে হবে, বাট আমরা এফ প্লাস আমাদের বের করতে অনেক টাফ, অনেক রিলেশন আমাদের এখানে আছে, মানে এখানে হলো মানে এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকে এফ প্লাসের নাম্বার অফ ডিপেন্ডেন্সির সংখ্যা, সো এর জন্য আমরা এফ প্লাসটা বের করি না, তো ওইটা বের করলে ফুল প্রুফ হইতো, বাট আমরা ওইটা বের না করে আমরা কি শর্টকাট কি করতে পারি, ওই প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে আলফা প্লাসটা বের করে নেব, ঠিক আছে? ফার্স্টে থিওরি কনভার্ট করে নিতে হবে, এটা হলো ফার্স্ট স্টেপ, থিওরি কনভার্ট হয়ে গেল, শোনো সেকেন্ড এফ নিয়ে কাজ করার দরকার নেই, কারণ সেকেন্ড এনএফ এর রুল কি ছিল, আমার আলফাটা হলো ক্যান্ডিডেট কি যদি হয় তাহলে দ্যাটস ওকে, এখন আমার কথা হচ্ছিল আমি বিসিএনএফ হলো সুপার কি নিয়ে কাজ করতেছি, তাহলে ক্যান্ডিডেট কি যদি হয় সে তো অবশ্যই সুপার কি হবে, আমি সুপার কি তাহলে বড় সেট নিয়ে কাজ করতেছি, তো এটা ছোটো সেট নিয়ে আর কাজ করে লাভ নেই, বড় সেট নিয়ে যদি কাজ করি তাহলে ছোটো সেট তো অলরেডি কাভার হয়ে গেছে,
তো এটা সেকেন্ড এফ নিয়ে কাজ করার দরকার নেই, তো ডাইরেক্ট আমরা 3NF নিয়ে কাজ করি। 1F নিয়ে কাজ করে নেই, কারণ 1NF এর ছিল শুধুমাত্র প্রপার্টি নিয়ে, যে একটা অ্যাট্রিবিউট অনলি সিঙ্গেল ভ্যালু রিপ্রেজেন্ট করবে, কম্পোজিট ভ্যালু রিপ্রেজেন্ট করবে না। এটাই হচ্ছিল আমাদের 1F এর রুল ছিল, বাট এখানে তো কোনো প্রপার্টি দেই নাই অ্যাট্রিবিউটগুলো, সো দ্যাট আমার 1F 2NF নিয়ে কাজ করা যাবে, ডাইরেক্ট আমি 3NF নিয়ে কাজ করবো, কারণ 3NF এর মধ্যে আমাদের আলাদা ট্রানজিটিভ রুল আছে। বাট আমি এখানে যদি আমি অ্যাট্রিবিউটগুলোর প্রপার্টি দিয়ে দিতাম অথবা একটা স্যাম্পল একটা ডাটা দিয়ে দিতাম, দেন তোমার কিন্তু 1NF অ্যাপ্লাই করতে হইতে পারে। বাট BCNF এ কনভার্ট করতে গেলে সেকেন্ড NF কোনো সময় অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ তুমি ডাইরেক্ট BCNF অ্যাপ্লাই করলে এনাফ। বাট যদি ডেটা দেওয়া থাকতো অথবা অ্যাট্রিবিউটের ক্যারেক্টারিস্টিক দেওয়া থাকতো, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই 1NF, ঠিক আছে? সো সেকেন্ড এর জন্য আসলে কোনো সময় অ্যাপ্লাই করার দরকার নেই। সো BCNF আসার পরে আসলে সেকেন্ড কাইন্ড অফ অবসোলেট হয়ে গেছে, বাট তাও তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে তুমি BCNF যাও, তখন মানে আরও তোমার BCNF এর সময় কাজ কমে যাবে, তখন দেখবে BCNF আর বেশি কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ খুব কম সময় ক্যান্ডিডেটকে সুপার কি আলাদা করে দেওয়া হয়। যাই হোক, তাহলে আমাদের 3NF পর্যন্ত আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টেন্ট আমার রিলেশনগুলো আসবে, যেমন এখানে ছিল R1 R2 আসছে, সেটা আমরা ইউজ করবো। বাট তার আগে আমার কি করতে হবে, আমাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা সেটা আছে, সেটা আমি হলো আলফা প্লাসগুলো বের করে নেব। তো এটা আলফা প্লাস বের করলাম, এটা আলফা প্লাস বের করলাম, ইভেন তোমার এ প্রচুর ইউজ করা দরকার নেই। তুমি ওখান থেকে যদি এই আমাদের একটা রুল কি ছিল, CE2A ছিল না? হ্যাঁ, এই রুলটা তুমি যদি আগে বের করে ফেলতে পারতা, তাহলে কিন্তু এখন আমাদের দরকার ছিল না, ঠিক আছে? এটা যদি ওই যে আমাদের যে ট্রানজিট, আমাদের যে তিনটা অ্যাক্সিওম করছিলাম, ওই অ্যাক্সিওম দিয়ে যদি CE2A এটা যদি বের করে ফেলতে পারতাম, তাহলে আসলে আমাদের আর কোনো এই আলফা প্লাস এগুলো বের করার দরকার ছিল না। যাই হোক, ওইটা তো বের করা নাই, সো আমরা কি করলাম, আলফা প্লাসগুলো বের করে নিলাম। তারপরে কি করবো, একটা করে আলফা প্লাসের একটা দিক দেখবো। দেখে কি করবো, যে এখান থেকে এমন একটা রুল বের করা যায় কিনা যেটা হচ্ছিল এখানে ফার্স্ট অফ নন ট্রিভিয়াল না, এবং ওইটার জন্য সুপার কি মানে ফার্স্ট আগে চেক করে দেবো এটা কি সুপার কি পার্টিকুলার একটা রিলেশনের জন্য, যেমন R2 এর জন্য, R2 এর জন্য AB হচ্ছিল সুপার কি, কারণ সবগুলো আছে এখানে, সবগুলো আছে এটা না যে R এর সবগুলো আছে, R2 সবগুলো আছে। ডিফারেন্স বুঝা গেছে? আমি R এর সবগুলো আছে কিনা আমি এটা কিন্তু কনসিডার করতেছি না, আমি যে রিলেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি R2 এর জন্য সেখানে অ্যাপ্লাই করব না। AB এটা এখানে কনসিডার করি না, কারণ কি আলফা পোরশনের মধ্যে AB আসতেছে, আর আলফা পোরশনের মধ্যে AB এর মধ্যে বিটা কি এখানে আসবে, মানে তুমি এটা নিয়ে যেই রিলেশন তৈরি করতে চাও, যেই ডিপেন্ডেন্সি তৈরি করতে চাও, তার মধ্যে আলফা পোরশনের মধ্যে তো AB মাস থাকবে, এখানে হলো অন্য কিছু থাকতে পারে, এখানে থাকতে পারে হচ্ছে হলো A B অথবা AB অথবা AC অথবা AB B যাই থাকুক, আলফা পোরশনে যে বিটা আছে, বিটা মানে কি এটা আছে এখানে, দ্যাটস ওয়াই এটা দিয়ে আসলে কাজ হবে না, তো এটা আমি কনসিডার করি। আর এই AB থেকে যে রিলেশন বের করা যাবে, এটা হলো R এর মধ্যে বের করা যায়, বাট R এর মধ্যে তুমি যাই বের করতে চাও, AB কি সুপার কি না? তো BCNF এর রুল ব্রেক করতে পারবা, এমন একটা রিলেশন বের করতে পারবা, এমন একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারবা যেটা হচ্ছিল R2 এর জন্য BCNF এর রুল ব্রেক করে, কারণ এটা হচ্ছিল আমাদের R BCNF এর রুল মানে কি, তোমাকে এমন একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে হবে আলফা টু বিটা যেখানে আলফাটা সুপার কি না, আর এটা আলফা তো অলরেডি সুপার কি হয়ে বসে আছে, তো এখানে এমন কোনো রুল বের করতে পারবে না যেটা হচ্ছিল সুপার কি। সো জাস্ট দুইটা টেস্ট করতে হবে, আগে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করার আগে দুইটা টেস্ট করতে হবে। একটা হচ্ছে কি যে এইটা অ্যাপ্লিকেবল কিনা, তুমি যেটা বের করতে যাচ্ছ আগে অ্যাপ্লিকেবলই হবে কিনা ওই পার্টিকুলার রিলেশনের জন্য, দেন হচ্ছে তুমি যে আলফাটা বের করতেছো ওইটার জন্য এটা আবার কিছু পারবে, তোমরা দুইটা এক আগে পরে তুমি চেক করে দেখো যে যেটা জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছ ওখানে কি এটা কিছু পারবে কিনা, তোমার কিনা হলে যদি হয় তাহলে বাদ দিয়ে দাও আগে থেকে, তারপর দেখো যে অ্যাপ্লিকেবল হয় কিনা, বন্ধ হয়ে রাখো দুইটা আগে পরে কোনো সমস্যা নেই। এবার আসি এসি। সো এসির মধ্যে আমি হচ্ছিল ফার্স্ট অফ অল এসি হচ্ছিল সুপার কি না, আচ্ছা এসি এখানে অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে হলো আলফা পোরশনে সিটা আছে, সিটা হচ্ছে এখানে নাই, সো বাদ, তো এটা কনসিডারেশনে রাখা হবে। এসি মধ্যে এখন হচ্ছে ওইখানের মধ্যে এসি থেকে আমি রিলেশন বের করতে পারি যেটা হচ্ছে হলো
সুপার কি না, কারণ হলো কি এ সি ডি এফ বি নাই, দ্যাট মিন্স এখানে এটা সুপার কি না, দ্যাট মিন্স এখান থেকে একটা বের করা সম্ভব হইতে পারে যেটা হলো সুপার কি না এবং ফাংশনাল লিমিটসে অ্যাপ্লিকেবল। এখন এ সি থেকে যদি এ বের করতে যাই, বের করতে যাবো, বাট সেটা হচ্ছে ট্রিভিয়াল ফাংশনাল লিমিটস হবে। ট্রিভিয়াল মানে হচ্ছে বিটাটা আলফার সাবসেট, তো আমার ট্রিভিয়াল হতে পারে। তাহলে দেখো আমি তিনটা জিনিস চেক করতেছি, একটা ফাংশনাল লিমিটস বের করার সময় তিনটা জিনিস চেক করতে হচ্ছে। ফার্স্ট আমাকে দেখতে হবে যে এটা সুপার কি কিনা, যে পার্টিকুলার রিলেশনের জন্য, এন্ড এটা অ্যাপ্লিকেবল কিনা, এন্ড যে রিলেশনটা আমি বের করতে চাচ্ছি মানে ফাংশনাল লিমিট হিসেবে বের করতে চাচ্ছি সেটা আবার নন ট্রিভিয়াল হতে পারে। তিনটা জিনিস আমার চেক করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে এসি আমার অ্যাপ্লিকেবল না, তো এসি দিয়ে আমি যে ফাংশনাল লিমিট বের করবো এটা আসলে আমার কাজে লাগবে। আসলে ফাংশনাল লিমিট বের করা যাবে তিনটা, এসি টু এ, এসি টু সি, এসি টু এসি, সবগুলোই ট্রিভিয়াল। এসি টু ডি বের করতে পারবো না, কারণ এসি টু ডি বের করলে আমাদের অ্যাপ্লিকেবল হবে না, কারণ ডিটা নাই। সো এবার ডিএফটা দেখি, ডিএফটা আসলে বের করে লাভ নেই, কারণ হচ্ছিল ডিএফটা আর প্রয়োজন সুপার কি, আর এটা অ্যাপ্লিকেবল না কারণ হচ্ছিল এটা বিটা। ডিএফ, ডিএফ এর মধ্যে দেখো যেগুলো আছে সেগুলো কি আর কোনো কিছু এ বি সি ই, ডিএফ আমাদের দেখা দরকার নাই, আমাদের তো ওই রিলেশন সবাই ট্রিবিউটগুলো এখানে আসে, এটা সবখানে নাই, ওটা দেখতে হবে উল্টাটা, ওইটা সব এখানে আসে, ঠিক আছে? আচ্ছা, আমি যে এখান থেকে রিলেশনগুলোকে বের করতেছি, যে ফাংশনাল লিমিটস বের করতেছি, আগে কিন্তু এখান থেকে ফাংশনাল লিমিটস বের করবো না, আগে দেখতে হইতো যে এইটা কোন ফাংশনাল লিমিটস এখানে কি অ্যাপ্লিকেবল কিনা, কিন্তু আমরা দেখছিলাম যে এখানে কোন ফাংশনাল লিমিটস এর মধ্যে অ্যাপ্লিকেবল না। কথা বুঝা গেছে? মানে আগে এখান থেকে কিন্তু আমি রিলেশন বের করবো না, ফাংশনাল লিমিটস বের করবো না, আগে দেখতে হবে আমার যেগুলো আছে সেগুলো দিয়ে এটাকে আবার ব্রেক করা যায় কিনা। যদি ব্রেক করা যায় তো তাহলে কিন্তু আসতাম না, মানে এটা পরে আসতাম, আসবো বাট পরে আসবো, বাট আগে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল করে দিতে হবে। এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ এ বি সি যদি অ্যাপ্লাই করো, এটা এখানে কি কি অ্যাপ্লাই করা যেত, এটা অ্যাপ্লাই করা যেত, এটা অ্যাপ্লাই করা যেত, আর এর মধ্যে এটা অ্যাপ্লাই করা যেত, কারণ কি এখানে নাই, এটা অ্যাপ্লাই করা যেত ডি নাই, এটা অ্যাপ্লাই করা যেত ডি নাই, সো অ্যাপ্লাই করা যেত এইটাই। আর এটার মধ্যে আলফা ফাংশনটা কি সুপার কি না, মানে এই রিলেশনের জন্য সুপার কি না, এটা আসলে পুরোটার জন্য সুপার কি, বাট এটার জন্য তো সুপার কি, আমি দেখতে পাবো এটার জন্য সুপার কি, মানে এটা আলফা প্লাস বের করার পরে দেখতে পাবো এইটার সবগুলো আমার অ্যাট্রিবিউট আসতেছে কিনা, বুঝা গেছে? আর বারবার বলতেছি পুরোটার জন্য আমার সুপার কি হতে হবে না, যে রিলেশনের অ্যাপ্লিকেবল করতে যাচ্ছি সেখানে আমার সুপার কি হচ্ছে কিনা, মানে সেখানে সব অ্যাট্রিবিউটগুলো এর মধ্যে আসতেছে কিনা। এখানে এফ এক্সট্রা আসছে আমার ডাজন ম্যাটার, বাট ওটা সবগুলো এখানে আসছে, এটা আমি দেখবো ওইটা আর টু সবগুলো আলফা প্লাস মধ্যে আসছে, নট আলফা প্লাস একটা আর টুর মধ্যে আসছে, ঠিক আছে? তো আগে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হইতো, কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছে না কারণ আসলে অ্যাপ্লাই করে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এটার মধ্যে খালি একটি অ্যাপ্লাই হতো কারণ ডিএফ, বাকিগুলো অ্যাপ্লাই হতো না কারণ সবগুলো একই হতো, আর ডিএফ এর মধ্যে তিনটা হচ্ছিল আবার তার জন্য সুপার কি, ঠিক আছে? তো এর জন্য আসলে আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, তারপর আমরা কি করলাম, সি দেখলাম, সিটা ফার্স্ট অফ অল এটার জন্য সুপার কি না, কারণ হচ্ছিল বিটা নাই, অ্যাপ্লাই করা যাবে। ফার্স্ট রুল আমাদের তিনটা এক্সট্রিম আমি কাজ করতেছি, ফার্স্ট সুপার কি না, সুপার কি না হয়ে গেছে। তারপর আমাদের টেস্টটা কি অ্যাপ্লিকেবল কিনা, মানে এখান থেকে সবগুলা মানে যে ফাংশনাল লিমিটস বের করব সেটা আসলে ওখানে অ্যাট্রিবিউট আছে। সো আই থিং সি ডাজ, আর এখানেও যেগুলো আমি বের করতে পারবো কিছু কয়েকটা আছে যেগুলো ওখানে অ্যাপ্লিকেবল, সবগুলো না কয়েকটা আছে যেগুলো অ্যাপ্লিকেবল। যেমন সি টু এফ যদি বের করতাম তাহলে অ্যাপ্লিকেবল না, বাট আমি সি টু এ অ্যাপ্লিকেবল। ওকে, এখন বের করতে হবে এমন একটা ফাংশনাল লিমিটস বের করতে হবে যেটা আসলে এখানে নন ট্রিভিয়াল, ঠিক আছে? সো সি টু এ এটা আমরা বের করে করছিলাম, বাট সি টু ডি না, ডি করা যেত, দেখো সি আর সি করা যেত বাট সাবসেট হয়ে যেত, সি আর ই করা যেত সাবসেট হয়ে যেত, সো বাকিগুলো করা যেত। হ্যাঁ, সি ই টু এসি করা যেত, সি টু এসি, তখন আবার আরেক ধরনের বের হতো,
আই ধরুন আসলে সি সি টু এসি বের করলে তো দেখো সি টু এসি বের করলে কি বের হবে এটা নন ট্রিভিয়াল কারণ কি এটা সাবসেট না কমন আছে বাট সাবসেট না ঠিক আছে তার মানে কি বের করতে হতো এ সি সি ই এই দুইটার ইউনিয়ন দিয়ে একটা রিলেশন তৈরি করতে হতো আর রিলেশন কি হতো এ সি ই হতো না ঠিক আছে আবার বের করতে হতো কি বিটা মাইনাস আলফা আর মাইনাস এটা তাহলে বিটা থেকে আলফাটা বাদ দাও বিটা থেকে আলফা বাদ দিলে কি থাকবে বিটা থেকে আলফা বাদ দিলে এ থাকবে এটা কি এসি আলফা হলো সি বাদ যাবে কি সি সি বাদ যাবে থাকলে হলো এ এটা বাদ যাবে হলো আর থেকে মাথা যদি কাজ করতে প্রবলেম হয় লিখা নিজের উপর ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই লিখা না ঠিক আছে এখানে লিখে নাও এখানে কি থাকে এখানে হচ্ছে সিই এখানে হচ্ছে এসি বাদ যাবে হচ্ছে কমনটা সি থাকবে হলো ই ইটা বাদ যাবে হচ্ছে ও সরি উল্টা লিখছি এসি সিই সিটা বাদ যাবে থাকবে হচ্ছে এ এটা বাদ যাবে হলো আর থেকে আর এর মধ্যে কি ছিল বিসি থাকবে ঠিক আছে সো আসলে আর অন্যটা হইলে হয়তো চেঞ্জ হলো বাট অন্যটা আচ্ছা এবার হলো ডিটা ডিটা ইউনিয়ন আলফা দিয়ে কিন্তু তুমি যদি করো তাহলে তো একই থাকে আচ্ছা এরপর হলো ডি প্লাস সো ডি প্লাসটা আর দুটো অ্যাপ্লিকেবল না তো আমি চিন্তা করতে পারি এখানে আমি চিন্তা করব এখানে আমি চিন্তা করতে যদি আমরা একটা সমস্যা যেটা মানে ফার্স্ট টাইম সি অ্যাপ্লাই করে আর ডিভাইড হয়ে যাবে যদি আমি এটা যদি আবার আর এর মধ্যে যদি অ্যাপ্লাই করতে তাহলে কি আর টা কি 4 ভাগ করে 4 ভাগ করে সি আমি যখন অ্যাপ্লাই করতেছি তখন আর টা ডিভাইড হচ্ছে এখন আমি যদি সি মানে ডি এর এখানে যদি এমন একটা ডিভাইডেশন থাকে যেটা হচ্ছে আর এর অ্যাপ্লিকেবল এখানে আর টু মধ্যে তার অ্যাপ্লিকেবল করা যাবে না তখন এই দুইটার মধ্যে অ্যাপ্লিকেবল করতে হবে কারণ এখানে আর টু আর নাই এখন হয়ে গেছে হচ্ছে R1 R2 প্রাইম R2 ডাবল প্রাইম এখন R2 এর কোনো রিলেশনই নেই কারণ তুমি অলরেডি ভেঙে ফেলছো কথা বুঝা গেছে এখন আর নাই তুমি যখন এই আরটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছো তখন আর নাই তখন আছে হলো R1 R2 এভাবে চিন্তা করো বড় একটা টেবিল ছিল সেটাকে ভাগ করে দুইটা টেবিল তৈরি করছো সো বড় টেবিল শেষ দেন এখন হলো আর মধ্যে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এখন আবার মানে ডি আচ্ছা ডিটা শেষ করে দিই তো ডি আমি যদি অ্যাপ্লাই করি আচ্ছা তোমাদের সেকশন সিলেকশনের একটা হচ্ছিল নোটিশ আছে সেটা হচ্ছিল তোমরা অলরেডি জানো 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হচ্ছিল তোমাদের সেকশন সিলেকশন টাইম 11টা থেকে 6টার মধ্যে 22 তারিখ থেকে 24 তারিখ এর মধ্যে হচ্ছিল তোমাদের মানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছিল তোমাদের সিলেক্ট করে নিতে হবে সেকশন সিলেক্ট করে নিও না হলে কিন্তু এরপরেই পাবা না সেকশন নিয়ে পাবা না সেকশন কিন্তু থাকে না 20 তারিখ না 20 ওকে সো একটু আবার দেখো সো ডিটা আমি এখানে অ্যাপ্লিকেবল করতে পারবো না কারণ আলফার মধ্যে ডি চলে আসে আর ডি এখানে নাই মানে এখন এটা এ ডিটার মধ্যে ঠিক আছে কোনটার মধ্যে ডি নেই তো অ্যাপ্লাই করা যাবে না এটার মধ্যে ডি আছে বাট ডিটা লাও সুপার এটার জন্য ঠিক আছে আর এর জন্য কি এটা সুপার কিনা আর এটার জন্য সুপার দ্যাটস ওয়াই আমার এটা নিয়ে কাজ করতে হবে আবার তুমি চেক করে দেখতে পারো আই থিংক এখানে আর চেঞ্জ হবে না আমি এটা বাদ দিলাম তাহলে যেখানে নেই আসলে বি ক্লাসে পুরোটা চলে আসবে এখন এখান থেকে তখন আমার এই ফাংশন মানে এই আলফা ক্লাসে কি আর ডাবল প্রাইমে অ্যাপ্লাই করে যদি যায় তাহলে অবশ্যই এটা তো তখন হচ্ছে হ্যাঁ আবার মানে এটাই শেষ না এরপর বললাম তো জানো যদি আবার মানে এখান থেকে আবার যদি ফাংশনালিটিস বের করা যায় যেটা হচ্ছে এগুলোর মধ্যে অ্যাপ্লিকেবল এন্ড সুপার কি হয় নাই দেন আবার ডিবেট করতে হবে ওকে সো আমি একটু রিক্যাপ করি যে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়ার পরে ফার্স্টে 1 এর করতে হবে যদি অ্যাট্রিবিউট দেওয়া থাকে মানে অ্যাট্রিবিউটের
প্রপার্টি যদি দেওয়া থাকে অথবা ডেটা যদি দেওয়া থাকে, আদারওয়াইজ যদি দেওয়া না থাকে দেন ইন দ্য কেস আমাদের কি করতে হবে, ফার্স্ট এনএফ বাদ সেকেন্ড, যদি বিসিএনএফ কনভার্ট করতে হয় সেকেন্ড এনএফ নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ বিসিএনএফ অলরেডি কাজ করা হবে। বাট যদি থ্রি এনএফ বের করতে হয় তাহলে কিন্তু সেকেন্ড এনএফ বের করে নিতে হবে। কথাটা বুঝুন, বিসিএনএফ বের করতে হলে সেকেন্ড এনএফ বের করার দরকার নেই, কারণ বিসিএনএফ এর মধ্যে সেকেন্ড এনএফ কভার হয়ে যায়। বাট তোমার যদি থ্রি এনএফ বের করতে হয় তাহলে কিন্তু টু এনএফ বের করে নিয়ে আসতে হবে, মানে সেকেন্ড এনএফ বের করে দেন হচ্ছে থ্রি এনএফ আসতে হবে। বাট তোমার যদি বিসিএনএফ বের করতে হয় তাহলে ওয়ান এনএফ অ্যাপ্লাই করে সেকেন্ড এনএফ স্কিপ করে থ্রি এনএফে চলে যাবে। থ্রি এনএফে কি আমাদের ট্রানজিটিভ কোনো যদি রিলেশন থাকে, মানে রিলেশন না ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি থাকে, তো আমরা ওটাকে রিমুভ করতে হবে। সো রিমুভ করে আমরা ওইটা দেখছি, থ্রি এনএফ হয়ে গেল। থ্রি এনএফে যাওয়ার পরে তারপরে আমি দেখবো যে যেইগুলো আমার অ্যাপ্লিকেবল এফ এর মধ্যে, আগে এফ প্লাস আলফা প্লাস বের করবো, যেগুলো আমি অ্যাপ্লিকেবল অথবা আলফা প্লাস বের করে দিতে পারো, কারণ এটা একটু পরে লাগবে। তো আলফা প্লাসগুলো আমি বের করে নিলাম সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি। তখন আমি কি করবো, ফার্স্ট আগে এফ এর গুলো আমি দিয়ে দেখবো যে যেগুলো এফ এর মধ্যে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো কোনগুলো আমাদের অ্যাপ্লিকেবল, যেগুলো আমাদের অ্যাপ্লিকেবল সেখানে দেখবো যে এটা আমার কি সুপার কি কিনা। যদি সুপার কি হয় দ্যাটস ওকে, আর যদি সুপার কি না হয় অ্যান্ড ওই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা যদি নন ট্রিভিয়াল হয়, সুপার কি যদি না হয় পার্টিকুলার একটা রিলেশনের জন্য, অ্যান্ড যদি নন ট্রিভিয়াল হয় দেন আমাকে ওইটা ভেঙে ডিভাইড করতে হবে। ডিভাইড করার রুলটা হচ্ছে হলো ওই যে বিটা মাইনাস আলফা করতে হবে, অ্যান্ড ওইটা থেকে ওইটা আবার বাদ দিব হচ্ছিল আর থেকে। দেখবেন সোজা রুল হলো আর মাইনাস বিটা মাইনাস আলফা, একবারে নেই বিটা মাইনাস আলফা একসাথে, ওইটা বাদ দিব হচ্ছিল আর থেকে। সো জাস্ট রুলটাই না হলে মুখস্থ হয়ে না, যদি বুঝতে সমস্যা হয়। ওকে, দেন হচ্ছিল আমরা ফার্স্টে এফ থেকে আগে দেখবো অ্যাপ্লিকেবল কিনা। এফটা যদি হয়ে যায় দেন আমরা হচ্ছে আলফা প্লাস দিয়ে যেগুলো আসছে সেইগুলো দিয়ে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো বের করা সম্ভব সেখানে বের করবো, কমই বের হবে। অলরেডি আমরা অনেকখানি করে দিয়েছি, কারণ তোমাদের এখানে খুব ছোটো ছোটো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া হয়। সো এগুলো দিয়ে তোমার এখান থেকে খুব বেশি চেঞ্জ হবে এরকম না, হয়তো একটা দুটা জায়গায় চেঞ্জ হতে পারে। বুঝা গেছে? এর জন্য আসলে আমাদের এফ প্লাসটা বের করতে হবে, বাট এটাও কিন্তু ফুল প্রুফ না, কিছুটুকু হচ্ছিল আলফা প্লাস এফ প্লাসের কাছাকাছি যায়। বাট বেটার হতো যদি আমি এফ প্লাসটা ফুল বের করে নিতাম, বাট এফ প্লাসটা অনেক বড় হয়, সেই জন্য আমরা এফ প্লাসটা বের করবো। এইটাই ছিল বিসিএনএফ। বুঝা গেছে? দুইটা ক্লাস নিয়ে করানো হলো। অফকোর্স বিসিএনএফ থেকে কোশ্চেন থাকবে, তোমাদের কিন্তু কোশ্চেন ফাঁস করে দেওয়ার মতো নেই, তোমরা জানো কোশ্চেন কী আসবে। এরপর এখন পড়লে পড়ো, না পড়লে নাই। আর মাত্র একটা সপ্তাহ, তারপর আমি খাতা দেখবো, তারপর শেষ। আবার নেক্সটে মানে এই সাবজেক্ট নিয়ে আরও অনেক সাবজেক্ট আছে, কারণ নেক্সটে সব জায়গায় হচ্ছিল তোমাকে ধরে নেওয়া হবে তুমি ডাটাবেস পারো। স্পেশালি থিওরি যা করছো ল্যাবের মধ্যে প্রজেক্টটা ভালো মতো দেবে, কারণ ডাটাবেস তুমি এরপরে যে কোনো কোর্স করতে চাও, সে ওয়েব প্রোগ্রামিং কোর্স করতে চাও, অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স করতে চাও, মানে এরপরে যে কোনো সাবজেক্টে তুমি মানে কোনো প্রজেক্টের কাজ করতে যাও, তোমাকে অ্যাজিউম করে নেওয়া হবে যে তুমি ডাটাবেস পারো। আর ওইখানে যে তুমি ফাইলের কাজ করতে পারবে না, তুমি মানে ফাইল দিয়ে তুমি হচ্ছে হলো কোনো ডাটা স্টোরেজে কাজ করবো, ওই কাজ করতে পারবে না। সো তোমার ডাটাবেসটা জানতে হবে। সো ইভেন ডাটাবেস হচ্ছে হলো এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট হলো যে কোনো ইন্টারভিউর মধ্যে এটা হলো একটা মানে ইন্টারভিউদের কমন কোশ্চেন থাকে, কারণ এখানে কোশ্চেন করা অনেক ইজি, কারণ তারা সবসময় ডাটাবেস নিয়ে কাজ করতেছে। সো তারা জাস্ট হঠাৎ করে তোমাকে একটা কোশ্চেন করে বসতে হবে। অন্য কোশ্চেন করতে গেলে তাকে হয়তো কোশ্চেন প্রিপেয়ার করতে হবে, বাট ডাটাবেস প্রোগ্রামিং অ্যালগোরিদম অনেক সময় অনেকে কোশ্চেন করে না, কারণ অনেক সময় হচ্ছে কি যে পার্টিকুলার টুলস নিয়ে কাজ করতে করতে অ্যালগোরিদম অনেক কনসেপ্ট হচ্ছিলো অনেক সময় জানা থেকে যায়। বাট তুমি যদি ভালো কোম্পানিতে যাও তাহলে দেখবে যে ওইখানের মধ্যে তোমার ইন্টারভিউটা এমন নিচ্ছে যারা হচ্ছে অলরেডি প্রোগ্রামিং কন্টেস্ট করে আসে। সো তারা অলরেডি সব কিছু এই ধরনের জিনিস জানে, সো তোমাকে অ্যালগোরিদম থেকে কোশ্চেন করবে। বাট তুমি যদি একটু মিডিয়াম লেভেলে যাও, তারা হয়তো অনেকে হচ্ছে মানে ওই লেভেল থেকে আসে না, সো হয়তো অ্যালগোরিদম টাইপের কোশ্চেন একটু কম করতে পারে, অথবা তোমার পার্সপেক্টিভ থেকে হয়তো চিন্তা করতে পারে যে তুমি হয়তো প্রোগ্রামিং কন্টেস্ট থেকে আসো নাই। সো অ্যালগোরিদম বাট বেসিক ডাটা সেক্টর নিয়ে তোমার কোশ্চেন করবে। লিঙ্ক লিস্ট এটা খুবই কমন, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো যে কোনো, এটা প্রোগ্রামিং কন্টেস্ট লাগে না, এই যে কোনো জায়গায়। সো এটা খুবই বেসিক সাবজেক্ট। সো তোমাদের যে প্রজেক্টটা আছে
শোনো তোমাদের প্রজেক্টগুলো দেখো এইভাবে করানো হয়েছে, তোমরা কিন্তু এক কোর্সে 2 কোর্সের কাজ শিখে যাচ্ছ, সম্পূর্ণ শিখে যাচ্ছ না, পার্সিয়ালি শিখে যাচ্ছ। তোমাদের এরপর ওয়েব প্রোগ্রামিং একটা কোর্স আছে, ওটা মানে অপশনাল, ঠিক না? আচ্ছা, যদি কেউ নেও তাহলে কিন্তু এখানে অনেকখানি কাজ তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমার পিএইচপির সাথে এখন কানেকশন জানো কীভাবে করতে হয়, এইচটিএমএল পিএইচপি দিয়ে কীভাবে কানেকশন দিতে যাও, কীভাবে করতে হয় সেটা জানো, ডাটাবেসের সাথে কীভাবে কানেক্ট করতে হয়। সো ওয়েব প্রোগ্রামিং যদি সাবজেক্ট নাও, দ্যাট মিনস ওখানে দেখো অনেকখানি মিল পাবে যদি কোনো সময় নাও, অথবা অ্যাডভান্স ওপি যদি নাও, অ্যাডভান্স ওপির মধ্যেও এখানে অনেক মিল আছে। অ্যাডভান্স ওপির মধ্যেও সিমিলারলি এই ধরনের কিছু কাজ করা হয়, ওটা হয়তো সি শার্পে করানো হয়, বাট অলমোস্ট সেম। হ্যাঁ, অ্যাডভান্স ওপি উঠাই দিছে। আচ্ছা যাই হোক, মানে ওই রিলেটেড সাবজেক্ট তো আবার আছে। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে হলো কোর্সে যতটুকু পড়ানো হয়েছে, যদি আমার পড়া যদি নাও বুঝে থাকো মানে তাহলেও বইটা অ্যাটলিস্ট একটু পড়ে দেখবে। মানে আমরা অনেক সময় টিচারের পড়া ভালো মতো বুঝি না, বাট মানে সামওয়ান ফ্রম সাম স্টুডেন্ট মানে আমাকে একটা মানে কয়েকদিন আগে একজন একটা কোশ্চেন করছিল এরকম যে স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার কী দরকার, অ্যাটেন্ডেন্সটা না নিলে হয় না, আর পড়াটা তো আমার কাছে, আমি তো নিজে পড়ে নিতে পারি, তো ক্লাসে আসার কী দরকার। সে ঠিক আছে, রাইট, মানে তুমি যে ক্লাসে এসে সব বুঝবা এরকম না। ইভেন আমরাও অনেক ক্লাসে আমরা অনেক কিছু বুঝতাম না, ঠিক আছে। আমাদের আবার অনেক টিচার ছিল যে টিচারের পর আমরা বাসায় যাওয়া পড়তে হতো না। আমি বাসায় যে জাস্ট হচ্ছিল একবার 5 মিনিটের জন্য ওই নোটটা আমি করতাম, দেখতাম, তারপর হচ্ছে হলো মানে মোটামুটি কাভার হয়ে যেত। সো টিচার অনেকে আছে যারা হচ্ছে একদম ক্লাসে অনেক সুন্দরভাবে পড়ায়। সো আমি ওই ধরনের পাবলিক হয়তো না হইতে পারি, বাট বাসায় যে বইটা অ্যাটলিস্ট পড়ে দেবো, সে কিন্তু ঠিক কথাই বলছে যে আমি তো অ্যাটেন্ডেন্স, আসলে আমার অ্যাটেন্ডেন্স নেওয়ার মানে আমি যৌক্তিকতা পাই না, না নিলেই হয়। তো তুমি আমাকে পছন্দ করো না, আমি তোমাকে কেন জোর করে এনে আমার সামনে বসায় রাখি? তো এটা আসলে খুবই ডিসগাস্টিং এটা দিয়ে। ইভেন তারপর প্রথম পর্ব ঘুমায় যাবা, আমিও আমার কাছেও বিরক্ত লাগলো যে আমি হয়তো ঠিকমতো পড়াইতে পারতেছি না, হয়তো না ঠিকমতো পড়াইতে পারলে হয়তো ঘুমাইতে না, অথবা দুর্বলতার কারণে আসতে পারে। যাই হোক, যেটাই হোক, মেন কথা হচ্ছে হলো অ্যাটেন্ডেন্স নেওয়া দরকার ছিল না। তো এক্ষেত্রে ঠিক আছে, মানে আমি তাকে ফুল সাপোর্ট করি। সে আমার যে সামওয়ান আমাকে জিনিসটা বলছে, বাট বাসায় যে জিনিসটা অ্যাটলিস্ট যাতে পড়া যায়। সো এখন তোমাদের যাতে অ্যাটেন্ডেন্স নিতে হয়, সো আসতে হবে, বাট বাসায় যে তো এই কোর্সের মধ্যে সিমিলারলি এই কোর্সেও যদি কোনো কিছু না বুঝে থাকো, আমি রিকোয়েস্ট করবো একটু বইটা পড়ে নিতে, অথবা এরপরে যদি কোনো সময় মানে কোনো সমস্যা হয়, আমাদের সামনে যে সেমিস্টার গ্যাপ আসতেছে, সো কোনো ধরনের যদি প্রবলেম হয় ইউ ক্যান ডিসকাস উইথ মি। সো মানে ডাটাবেজে যদি কোনো এখন যদি ঠিক মতো ভালো মতো না পারো, আমি বলবো যে বাসায় যে আমার এটা ভালো মতো মানে ক্লিয়ার করার জন্য, অ্যান্ড ওই সময় যদি মনে হয় যে আমার কোনো হেল্প দরকার, ইউ ক্যান ইমেল মি অর ইউ ক্যান মানে ফোন করে আমার সাথে যে কোনো একদিন দেখা করতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা আসলে যতবারই বলা হয় জীবনও করবা না, কারণ ঈদ খেতে খেতে হচ্ছে হলো টাইম শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে হলো আচ্ছা বলবো হলো ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে আর কারেন্ট নেই। সো ফাইনাল এক্সাম এবার কিন্তু তোমাদের ফাইনাল এক্সামের পর বন্ধ অনেক বেশি। তোমাদের ফাইনাল এক্সাম শেষ হলো 15 তারিখে, আর তোমাদের ছুটি হচ্ছে হলো 8 তারিখ পর্যন্ত, অলমোস্ট 1 মাস, ঠিক আছে। কিন্তু তোমরা এত বন্ধ পাওয়ার পরে, শোনো, তোমাদের গতকালকে তোমাদের সিনিয়র ভাই আমাকে বলতেছিল, আমি তাকে বলতেছিলাম যে সামথিং কিছু কাজ করার জন্য, জি স্যার এখন তো অনেক টাইম পাওয়া যায়, আর আমাদের তো ইউআর অন্য অন্য ভার্সিটির পার্সপেক্টিভে আমাদের ইউআই তো অনেক বেশি টাইম পাওয়া যায়। আসলে কিন্তু রাইট, তোমাদের কয় ক্রেডিট কোর্স নিতে হয়? 12 ক্রেডিট, 15 ক্রেডিট, সপ্তাহে 15 ঘন্টা কাম মানে ক্লাস করতে হয়, যাতায়াত আদার্স কিছু আছে, তারপরে কতক্ষণ টাইম পাবো? আমাদের সময় হচ্ছিলো 20 ক্রেডিট হচ্ছিলো মিনিমাম ছিল, অলমোস্ট সব কোর্সেই 20+ ক্রেডিট ছিল, মানে সব সেমিস্টার। সো এটা পার উইকলি, তুমি এখন 6 সেমিস্টার হও আর 4 সেমিস্টার হও, ডিফারেন্স হচ্ছে হলো 6 সেমিস্টারে ক্লাস বেশি করতে হয়, 4 সেমিস্টারে ক্লাস কম করতে হয়, দ্যাটস ইট। তোমার উইকলি কিন্তু তুমি যেরকম কী করতেছো, অন্য ইউনিভার্সিটিতে সেম কাজই করতেছে, কিন্তু তোমার ক্রেডিট কিন্তু আরও কম। 4 সেমিস্টার আরও বেশি পাওয়া যায়, তোমার 1 মাসের মতো বন্ধ পাও প্রত্যেক সেমিস্টার পরে। আমরা পেতাম 7 দিনের মধ্যে, 7 দিন দেখতে যেতে পারো।
একদিন পরীক্ষা দিয়ে আসার পরে একদিন রেস্ট নিতাম, 2 দিন পরে ঘুমাইতাম, তারপর পরের দিন মনে হতো আমরা সামনে আছে 2 দিন, তখন হায় বসে। আর তোমরা তো ঘুমায়ও সারতে মনে পারো না, কারণ 1 মাস পর্যন্ত বন্ধ করো। সো ট্রাই করো 1 মাসটা কাজে লাগানোর জন্য, বাট যাই হোক এগুলো পরবর্তীর ব্যাপার। আচ্ছা, ইন দ্য মিন টাইম যদি কারো কোনো প্রবলেম থাকে দেন আমার সাথে ডিসকাস করতে পারো। আমি মানে আমার চেষ্টা করো ঈদের আগেই কাউন্সিলরগুলো ইউজ করে কমপ্লিট করে ফেলার, কারণ হচ্ছে হলো মানে আমাকে ইয়ের সময় হয়তো প্রবলেম নাও পেতে হবে, ইয়ের সময় এই ফাইনাল এক্সামের সময়। সো এর আগেই ট্রাই করে হচ্ছে হলো যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে প্রবলেমগুলো সলভ করে নেয়। আচ্ছা, আমি রবিবার দিন মোটামুটি প্রায় সারাদিনই থাকি, ঠিক আছে? চাইলে রবিবার দিন অথবা সোমবার দিন আমার ক্যাম্পাস টুতে। তো মেন কথা হচ্ছিল ঈদের আগে যা যদি কারো প্রবলেম থাকে। ও আচ্ছা, নেক্সট ক্লাস টেস্টটা মঙ্গলবারে। এখন কি টপিকের উপরে নিবা এটা জাস্ট আমাকে বলো, তোমাদের উপর। নেক্সট সানডে। আচ্ছা হ্যাঁ, টপিক বলো তাহলে, কি এর উপরে নিতে চাও? আচ্ছা রশিদ, টপিক ঠিক করো তোমরা। তুমি কত বছর পরে আসলা? মিডের পরে ফার্স্ট ক্লাস। আমি তো মানে সিটিও দাও না, মিডে কত পেয়েছিল না? মিডে কত পেয়েছিল জানো না? আলহামদুলিল্লাহ। তোমার কি চিকনগুনিয়া হয়েছিল? চিকনগুনিয়া হয়েছিল 5 না? কি হয়েছিল?